হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের টার্গেট ডিএমসি আইসিইউ উইকের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বিগত 7 বছরের প্রশ্ন সলভ এবং অ্যানালাইসিস ক্লাস। তোমরা সবাই ভাইয়ের সাথে যুক্ত হবা এবং খুব ইজিলি ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা কন্ডাক্ট করব। সবকিছু ওকে আছে কিনা ভাইকে অবশ্যই জানাইও, এবং হোপফুল ইনশাল্লাহ ওকে থাকলে আমরা শুরু করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। সো আমার মনে হয় তোমরা সবাই যারাই লাইভে আসবা সবাই কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদের কাছে একটু লাইভটা পৌঁছায় দিও। আর ভয়েস এবং ভিডিও ঠিক আছে কিনা একটু জানাইও, আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছি পাশে। ওকে, আই থিঙ্ক ক্যামেরা মোটামুটি সেট করা হয়ে গেছে। সো তোমরা সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা জানাও, আমি চেক করে নিচ্ছি। যদি কোনো কারণে মাইক ডিস্টার্ব করে আমাকে জানাও, আমি তাহলে একটু ঠিক করে ইনশাল্লাহ শুরু করবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই যুক্ত হও, যুক্ত হলে ইনশাল্লাহ আমরা আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। মাইকটা ঠিক করে নিলাম। ঠিক আছে? সাউন্ড বা সবকিছু ওকে? ওকে, এখন ঠিক আছে। আমি একটু ক্লাসটা একটু আমাদের প্রাইভেট গ্রুপগুলো বা আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে নিই। তোমরা একটু ওয়েট করো যেন সবাই ইনশাল্লাহ আসতে পারে। আমি একটু শেয়ার করে দিচ্ছি। বন্দি পাশালা পেজ থেকেও একটু শেয়ার করে দিচ্ছি, ওয়েট। মানে মানুষ কম, বুঝছো? এই জন্য আমাদেরকে তোমার নিজেদেরকে এই কাজগুলো করতে হয়। ওকে, তো যত জায়গা থেকে শেয়ার করার দরকার ছিল শেয়ার করে ফেলছি, যেন সবার কাছে আসলে ক্লাসটা পৌঁছায়, এটাই আর কিছু না। যেন সবাই ক্লাসটা করতে পারে আর কি, কারণ নাহলে পরে অনেকে ক্লাস খুঁজে পায় না। তো এই সমস্যাটা যেন ইনশাল্লাহ না হয়। তো তোমাদের সাথে ভাইয়া আছি, আমার নাম ডক্টর আবরার হামিম, এবং ইনশাল্লাহ আমরা আজকে খুবই দারুণভাবে আমরা কেমিস্ট্রি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা জিনিস আমরা বুঝবো যে এই জায়গা থেকে প্রশ্নটা কিভাবে আসে। তাহলে আমরা একটা বেশ ভালো ধারণা করে আমরা কেমিস্ট্রি মেডিকেল জার্নিটা শুরু করতে পারবো, বা যারা অলরেডি শুরু করে দিছি তারা একটা গতি পাবো যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতেছে রিসেন্ট ইয়ারগুলোতে। আমরা এগুলোতে বিশেষভাবে ফোকাস করতে পারবো, এবং আমরা যখন পরবর্তীতে অধ্যায়গুলো পড়বো তখন আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো কাজ করবে। ঠিক আছে? ওকে, ফাইন। সো ওকে, ঠিক আছে, চলো ইনশাল্লাহ ভাই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আছি আমি ডক্টর তোমাদের হামিম ভাইয়া, এবং ইনশাল্লাহ আজকে আমরা কেমিস্ট্রির বিগত 7 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এগুলো সলভ করব,
এবং আমরা চেষ্টা করব এই সলভের ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা সহ সলভ করার জন্য। এবং আমি যেটা একটু আগে বলেছি, তুমি সলভ শেষে একটা ভালো আইডিয়া পাবা কেমিস্ট্রি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আমি বেশ ভালো করে তোমাদেরকে অ্যানালাইসিস করে বলে দিব যেন তোমার এই আইডিয়াগুলো বেশ ভালো মতোই ক্লিয়ার হয়। ওকে, সো চলো আমরা শুরু করি। তোমরা যারা যারা এই ক্লাসটা করছো তোমাদের ফ্রেন্ডদের কাছে ক্লাসটা শেয়ার করে দিবে। আর এটা ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা চাইলে অনেকে চাইলে এটা তোমাদের মেডিকেল ভর্তির যে প্রিপারেশন 2 মাস তুমি নিবা বা 2.5 মাস নিবা, তুমি চাইলে এর পরেও এটা আবার রিভাইজ করে দেখতে পারো, তখন তোমার কাজে লাগবে। তো এটা লিঙ্কটা অবশ্যই তুমি শেয়ার করে রেখে দাও তোমার টাইমলাইনে, প্রয়োজনে টাইমলাইনে রেখে দাও যেন তুমি ইনশাল্লাহ পরবর্তীতে তুমি এই ক্লাসটা তোমার টাইমলাইন থেকে পরবর্তীতে করতে পারো। জরুরি ক্লাসগুলো এইভাবে টাইমলাইনে শেয়ার করে দিতে পারো, অথবা মাঝে মধ্যে নিজের আইডির মধ্যে, হ্যাঁ, মেসেঞ্জারে নিজের আইডি তো শেয়ার করে রাখতে পারো, কাজে লাগবে। ওকে, চলেন শুরু করি। ভাই এখানে দেখেন আমরা ফার্স্টে যাচ্ছি নিচে, কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক। তার মানে এই প্রশ্নটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারা যে এই অধ্যায় 1, কেমিস্ট্রির অধ্যায় 1, এই অধ্যায় থেকে প্রতীকের যে পার্টগুলো আছে আমি তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ক্লাসে দেখবা একদম ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। এই প্রতীকের পার্টগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, কোনটা দিয়ে কি বুঝায়, হ্যাঁ, কোন প্রতীক দিয়ে কি বুঝায়। এবং সেখানে ভিতরেও কিছু এমসিকিউ আছে, খুবই সিলেক্টিভ। মনে করো একটা প্রতীকের বক্স, ওই বক্সের মধ্যে অনেক লেখা কিন্তু 5 থেকে 6টা এমসিকিউ আছে যেটা পড়লেই হয়ে যায়। ওটা ইনশাল্লাহ আমি ক্লাসের মধ্যে তোমাকে মুখস্থ করাই দিব। আপাতত এটার উত্তরটা দেখো, এটা মেডিকেল 24-25 মানে গতবারই আসছে। ভাই দেখো, ও মানে আসলে এটা দিয়ে বোঝায় জারক যারা, অক্সিডেশন। দেখছো, অক্সিডেশন শব্দের অর্থই হচ্ছে জারণ। তো যারা এই অক্সিডাইজিং রিঅ্যাক্টর হিসেবে কাজ করে, যারা জারক হিসেবে কাজ করে, ও দিয়ে বোঝায় ওদেরকে। কিন্তু টক্সিক, টক্সিক মানে বিষাক্ত, তার মানে যারা বিষাক্ত পদার্থ ওদেরকে বোঝায় টি দিয়ে, টক্সিক বলে না, টক্সিক। ওকে, করসিভ ভাই খুবই ইজি। দেখো আমরা বলি যে করসিভ পদার্থ, করসিভ পদার্থ মানে হচ্ছে ক্ষয়কারী। করসিভ পদার্থ মানে হলো ক্ষয়কারী, যেটা ক্ষয় করে, হ্যাঁ, ক্ষয়কারী। যেমন তোমার হাতে এসিড দিলাম, এটা তোমার হাতকে ক্ষয় করে ফেলবে। তো এসিড হচ্ছে এক্ষেত্রে একটা করসিভ পদার্থ, ক্লিয়ার। আবার তোমাকে একটা তীব্র ক্ষার দিলাম, সে তোমার হাতকে ক্ষয় করলো, এটা একটা করসিভ পদার্থ। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে এন। তাহলে পরিবেশ দূষককে আমরা বেসিক্যালি কি দিয়ে প্রকাশ করি, আমরা এন দিয়ে প্রকাশ করি। এটা মনে রাখাটা সহজ, এন ফর নেচার, ইজিলি মনে রাখা যায়, নেচার মানেই পরিবেশ। তাহলে পরিবেশ দূষককে মানে মনে রাখার সাথে আমরা এভাবেই মনে রাখতে পারি। তাহলে পরিবেশ দূষককে আমরা এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত বুঝলাম যে অধ্যায় 1-এর প্রতীক টপিকটা ইম্পর্টেন্ট। ওকে, তো যে কোনো কেমিস্ট্রি লেকচার পড়ার সময় আমি তোমাকে কিন্তু কেমিস্ট্রি কয়েকটা বিষয়ে ফোকাস করাই দিব ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, আমি তোমাকে ইনশাল্লাহ আমাদের টাইগার ডিএমসি কোর্সে ইনশাল্লাহ আমি তোমাকে কেমিস্ট্রির মূল বই একদম সুন্দর করে যা যা লাগবে ক্লাসের পড়া, ক্লাসে মুখস্থ করাই দেবো ইনশাল্লাহ। কারণ কেমিস্ট্রি এমসিকিউ নিয়ে সবাই অনেক বেশি সমস্যায় ভুগে। মনে রেখো, কেমিস্ট্রিতে 25 নাম্বার, বায়োলজির একদম কাছাকাছি নাম্বার। তো বায়োলজিতে ফোকাস করতে বেশি দিতে গিয়ে আবার কেমিস্ট্রি যেন মিস না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি এক মূল বই পড়ার পাশাপাশি ওই মূল বইয়ের মধ্যেই বিভিন্ন জায়গায় কিছু মূল বইয়ের ভিতরে কিছু এমসিকিউ আছে বইয়ের রানিং। আমি দেখবো তোমাদেরকে এমন ভাবে কনসেপ্ট গুলো পড়াবো, তুই এমসিকিউ গুলো ক্লাসের মধ্যেই সলভ করতে পারবা, এবং আমি সেগুলো ক্লাসের মধ্যেই সলভ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্টেই মূল বই যে পড়বো, এই এমসিকিউ পড়বো, এর আগে প্রত্যেকটা অধ্যায়ে আমি সবাইকে একটা অ্যানালাইসিস পড়াই। অ্যানালাইসিস মানে হচ্ছে আমি একটা সুন্দর করে তোমাকে পাঠ পরিক্রমা আছে না, পাঠ, এই পাঠ থেকে বলে দিব স্টার্ট দিয়ে যে কোন কোন টপিক গুলা স্টার্ট দিবা। তাহলে কি হবে, পরীক্ষার আগে যখন তুমি রিভিশন দিবা তখন তুমি শুধুমাত্র ওই অ্যানালাইসিস থেকে স্টার মার্ক করাগুলো রিভিশন দিলে ইনশাল্লাহ তোমার মেডিকেলের কেমিস্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই ফরম্যাটে আমরা আগাবো। আর প্রত্যেকটা অধ্যায় শেষে যে এক্সট্রা বুস্টার তোমাদের একটা বই আছে, দেখবা ইনশাল্লাহ এটা লঞ্চ হবে ইনশাল্লাহ 2 তারিখেই। এক্সট্রা বুস্টার একটা বই, এক্সট্রা আমাদের মেডিকেলের বই, এইখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটারই সকল এক্সট্রা ইনফো গুলো একসাথে দেওয়া আছে। তো ইনশাল্লাহ ওই বইটা তোমরা যারা প্রি মেডিকেলে যারা ভর্তি হবে তারা তো এমনি পেয়ে যাবে, আর যারা এমনিতে এডমিশন স্টুডেন্ট 24-25 তোমরা যদি চাও এই বইটা নিতে পারো, কিনতে পারো ইনশাল্লাহ। তোমরা সেই এক্সট্রা বুস্টার থেকে তখন এক্সট্রা ইনফো গুলো পড়ে ফেলবা, এবং আমরাও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পিডিএফ এর মধ্যে উল্লেখ করে দিব। তো যারা এডমিশনের ডিরেক্ট স্টুডেন্ট, তোমরা যদি বই কিনতে না চাও সেটাও কোনো প্যারা নাই, ইনশাল্লাহ ম্যাক্সিমাম জিনিসগুলো তোমরা ক্লাসের মধ্যেই পেয়ে যাবা। তো এভাবেই ইনশাল্লাহ, এভাবেই আমরা ইনশাল্লাহ এভাবেই আগাবো। তো এভাবেই আমাদের, যদি তুমি ইনশাল্লাহ কেমিস্ট্রি আগাও, আমার মনে হয় না যে কোন স্টুডেন্টের কেমিস্ট্রি 25 পাওয়া মিস হবে। এবং আরেকটা বিষয় কি, এগুলো করার পরে তোমার নিজে যেটা করতে হবে, যদিও আমরা ক্লাস নেই, আমাদের ক্লাস আছে, আমাদের তোমরা সরাসরি অনুশীলনীর সলভ ক্লাস পাবা, এখানে কোনো সমস্যা নাই। বাট আমার পরামর্শ হচ্ছে ভাই, বিশ্বাস করো, অনুশীলনী সলভ ক্লাস করার চেয়ে না করা অনেক ভালো। কেন? কারণ অনুশীলনী আসলে সলভ ক্লাস, এটা কোনো ক্লাস হতে পারে না, এটা তোমার নিজে সলভ করতে হবে। মনে রাখবা, এটা নিজে সলভ না করা পর্যন্ত যতই তুমি
দেখে পরীক্ষার লেগে ঠিকই কোনো একটা জিনিস ভুল করে দিয়ে আসছো, নিজে সলভ করবা, ভুল হবে এটা পাশে একটা গোল দাগ দিয়ে রাখবা লাল কলম দিয়ে, তখন যেটা ভুল হয়েছে শুধুমাত্র পরীক্ষার আগে শুধুমাত্র ওগুলোই তুমি পড়ে রিভিশন দিবা। এটা হচ্ছে কেমিস্ট্রিতে ভালো করার টেকনিক, বুঝতে পারছো? তো এখানে যেটা বিষয় কি, কেমিস্ট্রিতে প্রত্যেকটা অধ্যায়ে অনুশীলনের মধ্যে প্রায় 200+ প্রশ্ন আছে। এটা দিয়ে আসলে সবাই ঘাবড়ায় যায় যে ভাই 200+ প্রশ্ন। মনে রাখতে পারো যে ওই 200+ প্রশ্ন পড়লে দেখা যায় কেমিস্ট্রিতে 25-এর মধ্যে প্রায় 15-16টার মতো কমন চলে আসে প্রায় সময়। সবসময় আসবে এমন না, কিন্তু ইউজুয়ালি প্রশ্নগুলো তো ঘুরে ফিরে কোত্থেকে আসবে, প্রশ্ন কোত্থেকে বানাবে এত প্রশ্ন, তাই না? 5টা অধ্যায় 1000 উপর প্রশ্ন দেখে নিয়ে আসে, তো প্রশ্ন তো কিছু করার নাই, এখান থেকে দিতে বাধ্য। বুঝা গেছে? আচ্ছা, ইনশাল্লাহ চলে আসি আমরা এখন সামনের দিকে। বুলেটের পরপর, এই যে বুলেট আছে, এটা বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত এমএল? ভাই খেয়াল করে দেখো, এটা একটু ভালো করে খেয়াল রেখো। বুলেট এবং পিপেট এই দুইটাই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বলতে পারো ভাই কেন? আরেকটা হচ্ছে টাইট্রেশনে যেগুলো লাগে, মেজারিং সিলিন্ডার। কারণ কি? কারণ এই জিনিসগুলো তোমার টাইট্রেশনে কাজে লাগে। আর তোমরা জানো টাইট্রেশন কিন্তু তোমাদের এই অধ্যায়ে খুবই ভাইটাল, এবং এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালও করানো হয়। তো টাইট্রেশন রিলেটেড যে টপিকগুলো আছে এগুলা থেকে প্রশ্ন আসে। বুঝা গেছে? এগুলো থেকে প্রশ্ন আসে, তো উত্তর করে দাও। বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই ভাগের পার্থক্য হচ্ছে 0.1 ml। 0.1 বুঝা গেছে? 0.1, এই যে 0.1 ml, 0.1 ml, 0.1 ml, বুঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট। বুলেট এবং পিপেট এখানে ইম্পর্টেন্ট। একই সাথে এখানে যে সকল যন্ত্রপাতি আছে, বুঝছো, তোমাদের এই অধ্যায়ে যতগুলো যন্ত্রপাতি আছে বা যত ধরনের বস্তু আছে, যে মেজারিং সিলিন্ডার, আয়তন ভিত্তিক ফ্লাস্ক, এটা সেটা, প্রত্যেকটা থেকে তোমাকে পার্থক্য আকারে এমসিকিউ মনে রাখতে হবে। পার্থক্য আকারে এমসিকিউ অর্থাৎ যে এটাকে মেজারিং সিলিন্ডারটা এই জায়গায় কাজে লাগে, আর ওইটার জন্য আয়তন ভিত্তিক ফ্লাস্ক, এভাবে। মানে তোমার গড় পড়তা না পড়ে এটা প্রত্যেকটা সিলেক্টিভ। হ্যাঁ, যদি এমন হয় যে একটা পদার্থের জন্য দুইটা জিনিস, তাহলে এটা লাগবে না, এটা পরীক্ষা আসবে না। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা স্পেসিফিক কিছু আছে যে এটা দিয়ে এটা পরিমাপ করা হয়, এক্স্যাক্টলি ওইটা তোমার একদম সব A to Z সবগুলো পড়া লাগবে। এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন একটা আসে, প্রতি বছরই একটা প্রশ্ন আসে ওই জায়গা থেকে। তাহলে ইনশাল্লাহ তোমাকে এই জায়গাটা। আচ্ছা, ডিডিটি ভাই চলে আসছে আমাদের ক্লাসে, ভাই তো ডাক্তার হয়ে গেছে, চর্ম বিশেষজ্ঞ। হ্যাঁ, তোমাদের দেখবে আমাদের গ্রুপে কিন্তু ভাই ছবি পোস্ট করছে ডাক্তার সহ, ভাই এবং সৈকত ভাই ডাক্তার হয়ে গেছে, চর্ম বিশেষজ্ঞ। ওই হিসেবে ভাইদেরকে হচ্ছে দেখবা যে সম্মানিত করা হয়েছে। টার্গেট ডিউসি স্টুডেন্ট, গর্বিত স্টুডেন্ট। দুষ্টমি করলাম। চলে আসি, দেখো ক্রমিক অ্যাসিড দ্বারা বুলেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া করে? তোমরা জানো যে K2Cr2O7 মনে আছে, এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আমরা এই মিক্সচারটা দিয়ে অনেক কিছু আমাদের ল্যাবরেটরিতে পরিষ্কার করে থাকি। তো এক্ষেত্রে আসলে এই ক্রমিক অ্যাসিড দ্বারা যখন কেউ বুলেট পরিষ্কার করতে যাবে, তখন সেখানে কোন ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর হচ্ছে জারণ বিক্রিয়া। জারণের মাধ্যমে সেখানে ময়লা পরিষ্কার হয়। এই যে পারছো, ভেরি গুড। তাহলে উত্তর হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার মাধ্যমে এখানে ময়লা পরিষ্কার হয়, ঠিক আছে? আচ্ছা, চলে আসার পরে সেমি মাইক্রো পদ্ধতিতে দেখো, এটাও একটা স্টার্ট দাও এখান থেকে। এই যে টপিকটা আছে, বুঝছো, ওই টপিক ইনশাল্লাহ আমি তোমাকে একটা বক্স পড়াবো ক্লাসের মধ্যে, বা যারা আমার ক্লাস অলরেডি করছো তারা হয়তো জানো। মাইক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, তিনটা নিয়ে আমি একটা বক্স পড়াবো। কোনটার পরিমাণ কত, কোনটার কাজ কি, কোনটার স্পেশালিটি কি, একদম ওই বক্স থেকেই ওই পুরো পৃষ্ঠার সব প্রশ্ন ওখান থেকে আসে। তো ইনশাল্লাহ পার্থক্য করে পড়াই দেবো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আপাতত খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তিনটার এই সেমি মাইক্রো, ম্যাক্রো, মাইক্রো, এখান থেকে প্রশ্ন আসে। আরো স্পেসিফিক ভাবে যদি বলি, সেমি মাইক্রো থেকেই আসে, ঠিক আছে? সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাসের পরিবর্তে আমরা ইউজ করি থায়োএসিটামাইড। ইউজ করি এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরিবর্তে আমরা ব্যবহার করি থায়োএসিটামাইড। কি ইউজ করি? থায়োএসিটামাইড, থায়োএসিটামাইড। ওকে, তাহলে থায়োএসিটামাইড এটা হচ্ছে এই সেই থায়োএসিটামাইড, এটা আমরা বেসিক্যালি ইউজ করি থায়োএসিটামাইড, ঠিক আছে? H2S গ্যাসের পরিবর্তে আমরা ইউজ করি থায়োএসিটামাইড, ইনশাআল্লাহ পড়তে হবে। 1 মোলার HCl দ্রবণ প্রস্তুতের জন্য, ওকে, তুমি যেটাই প্রস্তুত করো, ধরো একটা প্রমাণ দ্রবণ তৈরি করবা, সেক্ষেত্রে গাঢ় HCl কে পরিমাপ করার জন্য কোনটা ব্যবহৃত হয়? ভাই ইউজুয়ালি নর্মালি এই ধরনের যে প্রমাণ দ্রবণ প্রস্তুতির উদ্দেশ্যে আমরা যখন কোনো একটা গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার এগুলো যখন নেই, সেখানে আমরা পরিমাপ করার জন্য, মেজার করার জন্য মেজারিং সিলিন্ডার ইউজ করি। খুবই ইজি। আমরা মেজার করার জন্য, পরিমাণ করার জন্য, পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার ইউজ করি। এটা একটু খেয়াল রেখো, অনেকে এটা ভুল দেখাইতে পারে, এটা একটু খেয়াল রাখলে আশা করি ভুল হবে না।
তাহলে পরিমাণ করতে আমরা গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য যখন আমরা এগুলো নেই, তখন আমরা সেক্ষেত্রে মেজারিং সিলিন্ডারটা ইউজ করি। এবং খেয়াল করবা এখানে ঘনমাত্রা দেয়া আছে, নির্দিষ্ট যদি ঘনমাত্রা দেয়া থাকে আমরা এটাকে প্রমাণ দ্রবণ হিসেবে কাউন্ট করি। আচ্ছা, এরপর তোমার এখানে ওই যে ভলিউমেট্রিক ফ্লাস্কে গিয়ে এই দুটার মধ্যে প্যাচ লাগতে পারে আর কি। হ্যাঁ, এই জন্য বলছি যেখান থেকে আমি ইনশাল্লাহ পড়াই দিব ক্লাসের মধ্যে যে কোনটা স্পেসিফিক কোনটার জন্য একদম সুন্দর করে পড়াই দিলে ওখান থেকে তোমার আর কখনো এমসিকিউ ভুল হবে না। এই জন্য ইনশাল্লাহ ক্লাসগুলো ভালো করে করবা। আচ্ছা, 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত? এটা আমাদের ওই অধ্যায়ে পরিমাণগত রসায়নের প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি মনে হয় এই যাবৎকালে অনেকবার করাইছি। এই মোলারিটির প্রশ্ন অনেকবার করাইছি। তোমাদেরকে একটা শর্টকাট টেকনিকও দিছিলাম, পার্সেন্টেজ ইন্টু m/10। ওই সূত্র দিয়ে করলে ইনশাল্লাহ খেলা শেষ। ঠিক আছে, তো আমি এটা এখন যাচ্ছি না, এটা আমি একটু পরে লাস্টের দিকে আমাদের 3 সময় দেখাবো। আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? খুবই খুবই সহজ একটা প্রশ্ন। আগুন প্রশমিত করার জন্য আমরা মূলত ব্যবহার করি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বুঝছো? আগুন নিভাইতে ইউজ করা হয় কার্বন ডাইঅক্সাইড। তো এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ একটু খেয়াল করো। মনে রাখবা আগুন অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, বুঝছো? অক্সিজেন গ্যাস কিন্তু নিজে জ্বলে না, কিন্তু আরেকজনকে নিজে জ্বলে না, কিন্তু দুষ্ট নিজের ক্ষতি করে না, কিন্তু আরেকজনকে ক্ষতি করে। তোমার সেই দুষ্ট বন্ধুর মতো আরেকজনকে জ্বালায়, বুঝা গেছে? নিজে জ্বলে না। আর তোমার সেই দুষ্ট বন্ধু হলো অক্সিজেন। কিন্তু তুমি তাহলে কি? তুমি ভালো মানুষ তো, তুমি হলে হাইড্রোজেন। তুমি নিজে জ্বলো কিন্তু আরেকজনকে জ্বালাও না। তুমি কি? তুমি আসলে হাইড্রোজেন। লাস্ট থেকে মনে রাখবা মানুষ মূলত হাইড্রোজেন। তুমি নিজে জ্বলো কিন্তু আরেকজনকে জ্বালাও না। ঠিক আছে, তাহলে মানুষ মূলত হাইড্রোজেন, তুমি মূলত হাইড্রোজেন। আর যারে পছন্দ হবে না বলে দিবা সে হচ্ছে অক্সিজেন। সে খুশিতে ফার্স্টে লাফাবে যে আমার অক্সিজেন বলছে, কিন্তু আসলে এর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু। সে আসলে নিজে জ্বলে না, কিন্তু আরেকজনকে খালি জ্বালায়। সো এই তুমি যারা অপছন্দ করো তারে আজ থেকে তার নাম পাল্টে দিবা অক্সিজেন। সে খুশি হবে, কিন্তু তার ভিতরে কাহিনী ভিন্ন। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে যাই। উন্নত প্রজাতির বীজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? আমরা মূলত আসলে এখানে বেসিক্যালি রেডিও আইসোটোপ ব্যবহার করি। এটা খুবই সহজ একটা প্রশ্ন। রেডিও আইসোটোপ ইউজ করে আমরা কাজটা করি। চলে আসে এরপর, শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্যাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? শিক্ষা পরীক্ষা থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে। শিক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন আসে, খুব সহজ প্রশ্ন। শিক্ষা পরীক্ষায় একটা বক্স আছে, বক্স বললে শিক্ষা পরীক্ষা শেষ। শিক্ষা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্যাসে সোডিয়াম, যখন আমরা সোডিয়াম থেকে নর্মালি সোনালী হলুদ একটা আলো পাই, কিন্তু যখন কোবাল্ট ব্লু গ্লাস দেওয়া হয় সেখানে আর কোনো আলো পাওয়া যায় না, কোনো আলো পাওয়া যায় না। ওকে, তাহলে সেখানে উত্তর হচ্ছে সোনালী হলুদ, কারণ কোবাল্ট ব্লু গ্লাসটা এই সোনালী হলুদ কালারটা শোষণ করে নেয়। তাহলে এই শিক্ষা পরীক্ষা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওখানে একটা বক্স আছে, বক্স থেকে আমরা কোনটার জন্য কি কালার দেয় একদম সুন্দর করে ক্লাসের মধ্যে মুখস্থ করব। ঠিক আছে, ক্লাসের মধ্যে মুখস্থ করবো। শুরু হয়ে গেছে আমার বোর্ডের অসুখ, এই যে দাগ, উল্টাপাল্টা দাগ হইতেছে। চলে আসে নিচে কোনটা শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়? ওই যে বললাম শিক্ষা পরীক্ষার বক্স খুবই ইম্পর্টেন্ট। আমি দেখছি প্রতি বছরই শিক্ষা পরীক্ষা থেকে এভারেজ প্রশ্ন আসতেছে, প্রতি বছরই শিক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন আসছে। সো ইনশাআল্লাহ খেয়াল রাখবা। ওকে, তো এটা উত্তর করো যে কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়? তোমরা মনে হয় সবাই পিছনে আছো নাকি? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা অনেক পিছনে আছো আমার। আচ্ছা, তোমার কমেন্ট অথবা পরে আসতেছে। কোনটা শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়? উত্তর হচ্ছে পটাশিয়াম। শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয় কে? পটাশিয়াম। হ্যাঁ, এটা খুবই কমন। এবং এই পটাশিয়াম বা ক্যালসিয়াম, সোডিয়াম কয়েকটা কালারই আছে, 4টা আছে বইয়ের মধ্যে, বেশি নেই। তো 4টা পড়াটা কোনো আমরি কিছু না। ঠিক আছে, ক্যালসিয়াম কেমন দেয়? ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। হ্যাঁ, ইটের মতো লাল। পরে আবার কোবাল্ট ব্লু গ্লাসে গিয়ে দেখা যায় সে লাল থেকে আবার সবুজ দিয়ে চলে যায়। যাই হোক, এটা আসে নাই, ভালো হয়েছে। 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি দ্রাব্যতা কত? একদম ছোট্ট বাচ্চা নিয়ম, ঐকিক নিয়ম, যে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তাহলে 50 ml এ আছে 5 গ্রাম, জাস্ট নর্মাল ঐকিক নিয়ম। বলছে লিটার প্রতি, মানে 1 লিটার দ্রাব্যতা কত? তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 ml। তাহলে 1000 ml এ আছে 5 ইন্টু 1000 ডিভাইড বাই 50, 5 দিয়ে কাটাকাটি করলে 10, শূন্য একটা শূন্য একটা, উত্তর হচ্ছে 100 গ্রাম পার লিটার। জাস্ট নর্মাল ঐকিক নিয়ম। তো এটা আমাদের আসলে এগুলো এখানে আমাদের খুব আহামরি কঠিন অঙ্ক দেয় না মেডিকেলে। আহামরি কঠিন অঙ্ক যদি দেয়, একটা আছে একটু পরে দেখবা, ওগুলো দেখবা তুমি ক্যালকুলেটর ছাড়া খুব কাছাকাছি মিলাতে পারবে না। তো এগুলো স্কিপ করবা। সবার লাস্টে যদি তোমার সব অ্যান্সার করা শেষ, তখন যদি সময় থাকে ওটা চেষ্টা করবা, নাইলে বাদ। 1 নাম্বার
জন্য মাথা ঘামানোর দরকার নাই, তবে শুরুতে ভুলেও ওই ধরনের ম্যাথে তুমি যাবাই না। উত্তর হচ্ছে 100 গ্রাম পার লিটার। তাহলে এটা যেমন নর্মালি ওই নিয়মে হাতে হাতে করা যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে, এটা তুমি করবা। আর যেগুলো তোমার এই ধরনের কোনো ম্যাথ দিবে যে তুমি টাচই করতে পারবে না, আমি আসতেছি দেখবা একটু পরেরটাই। পটাশিয়াম পাইরোএন্টিমনের দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? বলেন। পটাশিয়াম পাইরোএন্টিমনের দ্বারা আমরা কোন ক্যাটায়ন শনাক্ত করি? তোমরা সবাই জানো পটাশিয়াম পাইরোএন্টিমনের সাথে সোডিয়াম আয়নের বিক্রিয়ায় সোডিয়াম পাইরোএন্টিমনেট তৈরি হয়। তাহলে আমরা পটাশিয়াম পাইরোএন্টিমনের দ্বারা বেসিক্যালি সোডিয়ামটাকে শনাক্ত করি। এই আয়ন শনাক্তকরণ আরেকটা ভাইটাল পার্ট। এই আয়ন শনাক্তকরণ আরেকটা ভাইটাল পার্ট, এবং ওটা একটা জাস্ট সুন্দর 2টা স্লাইড আছে। ওই 2টা স্লাইড থেকে তুমি বুঝে যাবা যে কোন আয়ন কিভাবে শনাক্ত করবো, একটা সহজ ন্যামোনিক দিয়ে। বুঝে 2-3টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো জাস্ট মিলেলেই সবগুলো আয়ন শনাক্তকরণ পারা যায়। যারা আমার আর্কাইভে ক্লাসটা দেখেছো তারা হয়তো পারবা, যারা করো নাই, যারা সামনে ইনশাল্লাহ করবা, কোনো সমস্যা নেই, আমি এই ক্লাসটা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবোই। চলে আসি, এই হচ্ছে সেই ভেজের অঙ্কটা। দেখো 30 ডিগ্রি উষ্ণতায় পটাশিয়াম ক্লোরাইড দ্রাব্যতা দিয়ে দিয়েছে, বলছে 85.5 তৈরি করতে কি পরিমাণ পানি লাগবে। খুবই সহজ প্রশ্ন, কিন্তু সমস্যা হচ্ছে এটা ক্যালকুলেটর খুবই সহজ। যেমন 37.2 এর জন্য পানি লাগে 100 গ্রাম, ওকে ফাইন। 1 এর জন্য কত আর 85.5 এর জন্য কত? এখন এটা কিন্তু বললাম না, এটা ক্যালকুলেটর থাকবে একদম মানে জাস্ট নর্মাল, কিন্তু যেহেতু তুমি ক্যালকুলেটর ছাড়া এই ভাগ ক্যালকুলেটর ছাড়া করতে জানটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা একটু ক্যালকুলেটর ছাড়া বসে বসে ট্রাই করছিলাম একটু বসে, এবং আমি দেখছি আমার এটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এত বড় তো আসলে এটা রাখা যাবে না। তো এত বড় করতে গিয়ে দেখা গেছে 2-3টা সংখ্যা গেছি, তাও আমার একটু মিলাইতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে দশমিকের অনেক কাহিনী আছে, এবং কি যদি কাছাকাছি লেভেলের মান থাকে তাহলে কিন্তু মিলানো কঠিন। দেখো এই যে দেখো সবগুলাই 229, 28, 30 মানে একদম কাছাকাছি। তো একদম কাছা, আবার 30-এর মধ্যে আবার 2টা। তো এটা আসলে না করাটাই প্রেফার করব, বুঝতে পারছো? আমি সরাসরি বললাম এই ধরনের অঙ্ক যদি তুমি দেখো একদমই লাস্টে যদি সময় থাকে করার চেষ্টা করো, নাহলে না। আর যদি এমন হয় যে অপশন তুমি, এটা কঠিন ঠিক আছে, সমস্যা নাই, তাও করা যায়, কিন্তু অপশন গুলো মনে করো দূরে দূরে, ধরো একটা উত্তর দেওয়া আছে 23, আরেকটা 220, একটা 340, আর একটা 500 সামথিং, এই যে অনেক পার্থক্য আছে। তো তখন তুমি একটা 2টা সংখ্যা কাছাকাছি গেলেই বুঝতে পারবা উত্তরটা কত, কোন ঘরে আছে। 200 ঘরে থাকলে 200 ঘরের উত্তর, কিন্তু এখন দেখো 200 ঘরে তো আছে, 200 ঘরের মধ্যে আরো স্পেসিফিক 228, 29, 30 মানে একদম খুঁটিনাটি দিছে। এটা আসলে ক্যালকুলেটারে করার কথা। এটা আসলে কবির স্যারের বইয়ে এই ম্যাথটা তোমার স্যারের যে বইয়ের ভিতরে সমস্যার সমাধানের ওখানে দেয়া আছে, ওখান থেকে এটা কপি করে দিছে, যে দিছে সে জানে না, আপনাদের দিয়ে দিছে। চলো এরপরে দেখি। এটা হচ্ছে উত্তরটা একটু বলে রাখলাম, তোমরা যারা একটু প্র্যাকটিস করতে চাও সেটা করতে পারো। আচ্ছা চলে আসি এরপরে। তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটা সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য, এটা টপিকটার উপরে 5টা স্টার দিবা, অর্থাৎ এই 2 নম্বর অধ্যায় থেকে যদি কাউকে আমি একটা টপিক পড়তে বলি যে তুমি একটা টপিক মাস্ট পড়বা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে 100% এগুলো তরঙ্গ দৈর্ঘ্য কার কোনটা এবং কার কোনটা কোন জায়গায় স্পেশাল ব্যবহার আছে, একদম পেইড কোশ্চেন, প্রতি বছর মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। মেডিকেল না আসলেও ডেন্টালে আসবে, মানে একটা না একটা জায়গায় আসবেই। তরঙ্গ দৈর্ঘ্য পেইড কোশ্চেন, বুঝা গেছে? তরঙ্গ দৈর্ঘ্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পেইড কোশ্চেন আসবেই, মেডিকেলে আসুক বা ডেন্টালে আসুক। যে বছর মেডিকেল আসবে না হচ্ছে শিওর ডেন্টালে আসবে, আর কোনো কোনো বছর 2 জায়গায় আসছে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট তরঙ্গ দৈর্ঘ্যগুলো। আমরা তরঙ্গ দৈর্ঘ্য যখন পড়ি, তোমাদেরকে আমি ইনশাআল্লাহ একটা সুন্দর ছন্দ দিয়ে পড়াবো তরঙ্গ দৈর্ঘ্য পড়ানোর সময়, দেখবা। এবং ওই ছন্দটা ধরে যখন তুমি আগাবা, তুমি একদম সিরিয়ালি তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে পারবা যে কোনটা কত। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা, সবচেয়ে কম হচ্ছে গামা। আস্তে আস্তে একটু বড় হয়, হ্যাঁ, আস্তে 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 বড় হতে থাকে। এক্স রে আসে, এরপরে ইউভি আসে, দৃশ্যমান আসে, আইআর আসে, মাইক্রোওয়েভ আসে, সবার লাস্টে হচ্ছে রেডিও ওয়েভ। এই সবার লাস্টে হচ্ছে রেডিও ওয়েভ, কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সবচেয়ে কম হচ্ছে গামার, এবং আস্তে আস্তে আমরা একটু উন্নত হই, এক্স রে, এরপর মনে করো ইউভি, এরপর দৃশ্যমান, হ্যাঁ দৃশ্যমান, এরপর হচ্ছে আইআর, এরপর হচ্ছে মাইক্রোওয়েভ, এরপরে হচ্ছে রেডিও ওয়েভ। সো এইটা খেয়াল রাখতে হবে, এবং এদের ব্যবহারও কিন্তু একদম বোল্ডলি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে রেডিও ওয়েভ, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। তো এখানে উত্তর হচ্ছে রেডিও ওয়েভ অঞ্চল, এবং এটা কিন্তু কয়েকবার আসছে, এই একই প্রশ্ন কয়েকবার আসছে। তো তোমরা যারা পেরেছো খুবই ভালো। অনেকে এ সি কি কি উত্তর করতেছো আমি জানি না, হয়তো বা আগের প্রশ্ন উত্তর করতেছে। আগের প্রশ্নে কি এ আছে না সি আছে? যাই হোক, হয়তো তোমরা অনেকে অনেকে নেট পিছিয়ে আসছে, অনেকে আগে আছে পরে আছে, যে আমরা আগাচ্ছি। দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 22-এ আসছে। কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? কারেন্সি নোটে সিকিউরিটির উপাদান হিসেবে ইউজ করা হয় ফসফর দানা। এই যে মেডিকেল 22-এর প্রশ্ন,
ফসফর দানা ইউজ করা হয়। তাহলে ওখানে খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ইউভি রশ্মি ব্যবহার করি এবং সেই ইউভি রশ্মির নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ওখানে আছে 230 থেকে 375, মানে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি ইনশাল্লাহ পড়াবো, এটা নিয়ে তোমার কোনো প্যারা নাই, ক্লাসের মধ্যে আমি ইনশাল্লাহ পড়াই দেবো। হ্যাঁ হ্যাঁ, মহাজাগতিক সবচেয়ে ছোট মনে রাখবা, কিন্তু আমাদের মহাজাগতিক এই যাবৎকালে পরীক্ষা আসে নাই, পরীক্ষায় ফিজিক্স হোক মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করা নাই, গামা দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা গামা বলছি, বাট একদম সিস্টেমের শুরুতে অবশ্যই মহাজাগতিক রশ্মি, বাট এটা তেমনটা আসে না। আমরা দেখবা সব জায়গায় গামা দিয়ে শুরু হয়েছে, মানে গামা দিয়ে সব জায়গায় কাউন্ট করছে, ফিজিক্সও দেখবা আলফাবেটে গামা আছে, তো ওখান থেকে গামা গামা সব জায়গায় ইউজ করে দেয়। বাট এটা একটা সুন্দর ছন্দ আছে, মাগুরার অতি সুন্দর দৃশ্য আব্বুর মন রাঙায়, এই মাগুরার ম দিয়ে হচ্ছে মহাজাগতিক রশ্মি, এরপরে গামা রশ্মি। যাক, আমি সেই সিরিয়ালটা আপাতত তোমাদেরকে দেখাচ্ছি না, আমি তোমাদের মেইন জায়গাটাই বললাম, যে জায়গাটা তোমাদের মাস্ট জানতে হবে। ঠিক আছে, বাট বেসিক্যালি মহাজাগতিক রশ্মি, এরপরে গামা রশ্মি, এরপরে আস্তে আস্তে আগাচ্ছে। আর মহাজাগতিক রশ্মির মানটাও খুব সুন্দর, পয়েন্ট দিয়ে 3টে শূন্য দিয়ে 4টে শূন্য দিয়ে এরপরে 5 নাম্বার, এরপরে 5। যাক, ওগুলো আমি ছিল ক্লাসে পড়াবো, সমস্যা নেই। নিচের কোনটা পারমাণবিক ব্যাসের নিকটতম? খেয়াল করে দেখো, তোমাদের 20 মেডিকেল 20 আসছিল, তো পারমাণবিক ব্যাসের নিকটতম হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, এটা হচ্ছে পারমাণবিক ব্যাস। 1 ইন্টু হবে, হ্যাঁ 1 পয়েন্ট না, এগুলো 1 ইন্টু হবে, 1 ইন্টু, হ্যাঁ ওকে, 10⁻⁸ সেন্টিমিটার। আর যদি নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻12 থেকে 10⁻⁻13 সেন্টিমিটার। সো নিউক্লিয়াসের থেকে কিন্তু আমাদের পরমাণুটা কয়েক লক্ষ গুণ বড় হইতে পারে, হ্যাঁ 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়, 10,000 থেকে প্রায় 1 লক্ষ গুণ বড় হইতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে নিউক্লিয়াসের তুলনায় পরমাণুটা বা পারমাণবিক ব্যাস মানে কি, পরমাণুর ব্যাস, নিউক্লিয়াস তো এর মাঝখানে একটা ছোট্ট জায়গা, তো নিউক্লিয়াসের তুলনায় পরমাণু 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় হইতে পারে। এই যে চেক করে দেখো, 10,000 থেকে 10,000 থেকে 1 লক্ষ, 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় হইতে পারে। কেমিস্ট্রি আসলে খুব সুন্দর, যদি তুমি ইনশাল্লাহ অধ্যায় ভিত্তিক ভালো করে পড়ো, সুন্দর। বায়োলজি যেরকম এমসিকিউ সলভ করলে অনেক কিছু, কিন্তু কেমিস্ট্রি অধ্যায় সলভ করার পর ইনশাল্লাহ, আমি তোমাকে বললাম আমার ক্লাসগুলো ইনশাল্লাহ করবা, কেমিস্ট্রি করে তুমি ইনশাল্লাহ দেখবা, তুমি ডেফিনেটলি অনেক অনেক ইজিলি কেমিস্ট্রি এমসিকিউ অ্যান্সার করতে পারবা, একদম ইজিলি। আমি তোমার যে ইনশাল্লাহ পর্যায় সারণী যখন শুরুর পাঠটা পড়াবো, তুমি খালি খালি পর্যায় সারণীর উপরে দেখবা 1 ঘন্টা ক্লাস করবা, শুধু পর্যায় সারণী, এবং ইনশাল্লাহ ওই পর্যায় সারণী, একটা ফ্রেশ পর্যায় সারণীর উপরে আমি তোমার যা যা লিখাবো, এই নেক্সট ওই বইয়ের প্রায় 40-50 পৃষ্ঠা ধরে যা আছে সব পড়া আমি তোমাকে একটা পর্যায় সারণীর উপরে নিচে লেখাই দিব, টেকনিক দিয়ে ইনশাল্লাহ। এগুলো সব আমি তোমার মানে নিজে বলি, এগুলো আমি নিজে বানাইছি। আমি যখন মেডিকেলের জন্য পড়ানো শুরু করেছি, তখন আমি এই পর্যায় সারণীর উপরে এই টেকনিকগুলো কিছু আমি নিজে বানাইছি, বিভিন্ন জায়গায় ঘেটে টেটে তথ্যগুলো কালেক্ট করে আমি এবার পর্যায় সারণীর মধ্যে বসায় কিছু টেকনিক বের করছি, টেকনিক দিয়ে আমি পড়াই। ঠিক আছে, এবং ইনশাল্লাহ ওটা ফলো করলে তোমার পর্যায় সারণীর এমসিকিউ ভুল হবে না। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? দেখছো, তরঙ্গ দৈর্ঘ্য প্রশ্ন 20 আসছে, বললাম না এটা রিপিট হয়, এই তরঙ্গ দৈর্ঘ্য প্রশ্ন রিপিট হয়। এর উত্তর হচ্ছে, তুমি জানো, এই যে টিভি ওয়েভ, রেডিও ওয়েভ, এটা হচ্ছে সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে টিভি ওয়েভ। ওকে, ঠিক আছে, যারা যারা ক্লাসটা করছো, তোমরা সবাই কি ক্লাসটা শেয়ার করেছো? সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের কাছে। আমি একটু দেখে নেই আবার। ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ তহিদ, যারা শেয়ার করেছো থ্যাংক ইউ। চলো সামনের দিয়ে আগাই। নিচের কোনটি সহজে পানিতে দ্রবীভূত হয়? এটা খুবই ভালো একটা প্রশ্ন। সহজে দ্রবীভূত হয় কোনটা? খেয়াল করে দেখো, আয়োডিন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন, এদের মধ্যে এই যে অ্যামোনিয়া, তোমরা জানো অ্যামোনিয়া কিন্তু একটা পোলার যৌগ, রাইট? অ্যামোনিয়া কিন্তু একটা পোলার যৌগ, আর আমরা সবাই জানি পোলার যৌগ যারা আছে ওরা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। পোলার যৌগ যারা আছে, যেমন HF, এই যে এটা আসলে পোলার না বলে এটা অনেকটাই আয়নিকের মতো আচরণ করে, কিন্তু অনেকটাই আয়নিকের মতো আচরণ করলেও এটা পোলার যৌগ বেসিক্যালি। তো এরা কিন্তু পানিতে সহজে দ্রবীভূত হয়। পোলার যৌগ যারা আছে ওরা পানিতে ইজিলি দ্রবীভূত হয়, খুবই সিম্পল। তো তোমাকে যখন অপশন গুলো দিবে, তুমি খুঁজবা পোলার যৌগ কোনগুলা, এবং পোলার যৌগ পেয়ে গেলেই কাজ শেষ। আফসানা ক্লাস করো, ওকে ফাইন। ওকে, সোহান, ফোরকান, ফরিদ, ভেরি গুড, তোমরা কারেক্ট বলেছো। তাসনুবা,
ওকে, আফসানা বলছে ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আফসানা। ইনশাল্লাহ এই ক্লাসগুলো আসলে তোমার কাজে আসুক এবং তুমি সেখান থেকে সর্বোচ্চ ভালো করো, সেটাই আমার প্রত্যাশা। আচ্ছা ঠিক আছে ইভা, ওকে ঠিক আছে ফাইন। তোমরা চলে আসি এরপরে অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে অক্সিজেনের আইসোটোপ হচ্ছে তিনটা। এটা খুবই সহজ। হ্যাঁ, অক্সিজেনের তিনটা আছে, একটা অক্সিজেন 16, 17, 18। একইভাবে হাইড্রোজেনেরও তিনটা আছে। হাইড্রোজেন 1, 2, 3। কার্বনেরও তিনটা আছে, কার্বন 12, 13, 14। তাহলে এই এমসিকিউটা আশা করি কারো ভুল হবে না। হ্যাঁ, এখানে তিনজনেরই তিনটা করে আছে। ক্লোরিনের তোমাদের বই দুইটা আছে, একটা 35, একটা 37। ঠিক আছে, মোটামুটি 35.5 আমরা এই জন্য মাঝখানে কাউন্ট করি, একটা অন অ্যাভারেজ চিন্তা করে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আইসোটোপের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। ইনশাআল্লাহ অক্সিজেন আইসোটোপ দেখতে পাচ্ছি তিনটা আছে, হাইড্রোজেনেরও তিনটা, কার্বনেরও তিনটা। ওকে, নিচের কোনটি ফ্লেম টেস্টে গোল্ডেন ইয়েলো প্রতিমান হয়? ভাই দেখছো, বুঝছিলাম না, এগুলো থেকে বারবার বারবার প্রশ্ন আসে, এটাও আসছে 19 সালে। ফ্লেম টেস্ট অর্থ হচ্ছে শিখা পরীক্ষা, ইংলিশটা জানতে হবে। হ্যাঁ, ফ্লেম মানে শিখা। শিখা পরীক্ষায় গোল্ডেন ইয়েলো, এটা তো বুঝে সোনালী হলুদ কালার, কে দিবে? সোডিয়াম, সবচেয়ে কমন, তাই না? দেখছো এই সোনালী হলুদ দিয়ে কতবার মেডিকেলে আসছে, এবং এটা কিন্তু এমন না যে আমি যে একটা এই বছরের প্রশ্ন সলভ করাচ্ছি আর একটা 20 বছর আগের, এমন না, এটা কিন্তু রিসেন্ট, গত 7 বছরের মধ্যে দেখছো কয়েকবার আসছে। তাহলে এই জায়গাগুলো থেকে বারবার আসে, ফোকাস খেয়াল রাখো। ইনশাল্লাহ এই ক্লাস থেকে এমন হতে পারে কমন চলে আসতে পারে অনেকগুলো। ওকে, এমন হতে পারে ইনশাল্লাহ এই ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন মেডিকেলে কমন চলে আসতে পারে। তো যারা ক্লাসটা করতেছো ইনশাল্লাহ উপকারে আসবে। কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আয়নীকরণ শক্তি, ভাই তোমাদেরকে আয়নীকরণ শক্তির একটা সিস্টেম তোমরা হয়তো করেছো, যে আমরা যখন একই গ্রুপে কাউন্ট করি, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। আমরা যখন পর্যায় সারণী দেখবো, পর্যায় সারণীটা এরকম না, পর্যায় সারণীতে এরকম, রাইট? আমি এখন আপাতত এখান থেকে দেখাচ্ছি। এই পর্যায় সারণীর উপরে হচ্ছে আয়নীকরণ শক্তির মান বেশি, উপরে আয়নীকরণ শক্তির মান বেশি, নিচে আয়নীকরণ শক্তির মান কম। তাহলে আমরা যদি এখানে হিসাব করি, পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, এটা মনে আছে লিনাকে রুবি সাজাবে না ছেঁচে ফেলবে কিছু একটা, রাইট? সো এখানে উপরে আছে সোডিয়াম, এই যে এখানে অপশনগুলোর মধ্যে উপরে আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবাই নিচে আছে। সো আমাদের উত্তর হচ্ছে কোনটার বেশি হবে? বেশি হবে কোনটা? বেশি হবে সোডিয়াম। এই যে উত্তর হচ্ছে সোডিয়াম। তাহলে ওইটা আমাদের পর্যায় সারণী ক্লাস থেকেই তুমি ইনশাল্লাহ এমনিতেই পারবা। অলরেডি অনেকে এমনি পারতেছো ইনশাল্লাহ, পর্যায় সারণী ক্লাস থেকে আরো ভালোভাবে এটা পারবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে? সোডিয়ামের উপরে যেটা আছে। হ্যাঁ, এখানে যদি এগুলো না থেকে অপশনে যদি ধরো লিথিয়াম থাকতো, তাহলে উত্তর কিন্তু লিথিয়াম হইতো, উপরে আছে লিথিয়াম। বুঝে গেছে কিনা? আচ্ছা, ওই ফরম্যাটে আর কি, ফরম্যাট, আমি একটা ফরম্যাট দ্বারা করে বললাম। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হয়েছে, এক্ষেত্রে শক্তির পরিবর্তনকে কি বলে? প্রশ্ন হচ্ছে এরকম, একটা মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন, ইলেকট্রন যুক্ত হওয়া মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম একটা যেহেতু ইলেকট্রন যুক্ত হয়েছে, এই জন্য প্রথম ইলেকট্রন আসক্তি। খুবই সিম্পল। এবং মনে রাখবা এক্ষেত্রে যখন ইলেকট্রন যুক্ত হয় তখন কিন্তু শক্তি নির্গত হয়, বুঝছো? ইলেকট্রন যুক্ত হলে শক্তি নির্গত হয় বা বের হয়। এই যে বললাম না, এটা মাঝে মধ্যে রোগ হয়, দেখছো? রোগ দেখছো? যে আমি কি এখানে কোনো দাগ দিছি? দেই নাই, কিন্তু অটো দাগ হয়ে গেছে। গত ক্লাসে বলছিলাম তাই না, একটা ভিন্ন ধর্মী রোগ এখানে। ওকে ইনশাল্লাহ, ঠিক আছে। চলে আসি সামনের দিকে। বরফ গঠনে একটা অক্সিজেন পরমাণুতে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? বরফটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এটা তোমাকে বলে রাখি যে বরফের এখানে কিন্তু একটু টপিকটা নর্মালের থেকে একটু আলাদা। বরফের একটা অক্সিজেনের মধ্যে 2টা করে হাইড্রোজেন বন্ধন থাকে। এবং মজার বিষয় হচ্ছে, মনে হইতে পারে যে পানি যখন বরফ হইছে, তোমার কি মনে হয় বরফের ঘনত্ব বেশি? এরকম মনে হয় না? বরফ যেহেতু কঠিন হয়ে গেছে, আসলে কিন্তু বরফের বেলায় উল্টা ঘটে, মনে রাখবা। তাহলে বরফের বেলায় কি হয় জানো? পানির থেকে পানি যখন বরফ হয়ে যায়, তখন সেই বরফের মধ্যে, বুঝছো, এই বন্ধনগুলো এমন ভাবে থাকে যে ভিতরে অনেক ফাঁকা স্থান থাকে, ভিতরে অনেক ফাঁকা স্থান থাকে, যার কারণে বরফের আয়তন বাড়ে। কিন্তু আয়তন বাড়ার অর্থ কি? জায়গা বড় হয়েছে কিন্তু জিনিস তো বাড়ে নাই। তো ঘনত্ব, ভিতরে স্পেসটা, ঘনত্ব কমে যায়। আয়তন বাড়ে, ঘনত্ব কমে, এটা কিন্তু উল্টা। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে বরফ কঠিন পদার্থ, সেখানে ঘনত্ব বেশি, কিন্তু এটা না। উত্তর হচ্ছে ঘনত্ব এখানে কমে যাবে। ঠিক আছে, ঘনত্ব এখানে কমে যাবে। আচ্ছা, তোমরা এখানে যারা যারা লাইভ ক্লাসে আছো, কারা কারা আমাদের টার্গেট ডিএমসি কোর্সের স্টুডেন্ট, দেখি বলো তো। এখানে যারা যারা লাইভ ক্লাসে আছো, কারা কারা, আমি দেখতে চাই তাদের নামগুলা। কারা কারা আমাদের
মেরিট ট্রুপস, টার্গেট ডিএমসি, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, প্রি মেডিকেল, যে কোনো ব্যাচের স্টুডেন্ট কারা কারা আছে আমি দেখতে চাই। ওকে, কারা কারা আছো আমি দেখতে চাই, এখানে এখানে যারা ক্লাস করছো কারা কারা আছো। এবার দেখো পর্যায় সারণীতে লেড মৌলটার পর্যায় এবং গ্রুপ কত। এটা এই পর্যায় এবং গ্রুপ করা তোমরা যখন ছোটবেলায় মানে ইন্টার একদম শুরুতে তোমরা যখন পড়া শুরু করছিলা, মনে আছে একদম শুরুতে তোমরা যখন পর্যায় সারণী অধ্যায়টা পড়া শুরু করছিলা, প্রি মেডিকেল 26, ইমন ইমন 26 তো লঞ্চ হয়ে গেছে, 26 লঞ্চ হয়ে গেছে, 15 সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ক্লাস। তোমাদের ওয়েবসাইটে গেলে তোমরা এই 26-এর প্রি মেডিকেলের ব্যাচটা পাবা। ওখানে টার্গেট ডিএমসি জাস্ট এটা লিখলেই, এই প্রোমো কোডটা ইউজ করলেই 1500 টাকা ডিসকাউন্টে 4500 টাকায় কোর্সটা এনরোল করতে পারবা। এবং এই একটা কোর্সে এনরোল করার পরে তোমাকে ইনশাল্লাহ আর কোনো কোর্সে ভর্তি হতে হবে না, মেডিকেল কোর্স ফ্রি পাবা পরবর্তীতে। এবং একই সাথে তোমার বাসায় অফলাইনে 4-5টা বই চলে যাবে ইনশাল্লাহ, আচ্ছা ঠিকানায়। ওকে, অনেকে আছে এখানে, তানিশা, মাওয়া, শামিন, তাসনুবা, জুথি, রাফিয়া, জান্নাতুল, মাওয়া, ফরিদ। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা, সো খেয়াল করো লেডের পর্যায় এবং গ্রুপ। ভাই দেখো লেড হচ্ছে মূলত লেডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82। এমন তো ভাবে এটা তো আমার মনে নাই, এটা মনে রাখা তোমার সমস্যা নাই। পর্যায় সারণী যখন আমি পড়াবো আমি কিছু মৌল তোমাকে মার্ক করে দিব, যে কিভাবে মনে রাখতে হবে সেটা ক্লাসের মধ্যে পড়াই দিব। ওখান থেকে ইনশাল্লাহ তুমি শুধুমাত্র ওগুলোই পড়বা, তাহলে ইনশাল্লাহ হবে। এখন এইটার তুমি যখন ইলেকট্রোবিন্যাস করবে তবে 4F14, হ্যাঁ, 5D10, এরপর হচ্ছে 6S2, 5D10, 6S2, 6P2, এরকম হয়, ঠিক আছে, এরকম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার পর্যন্ত গেছে, তাহলে পর্যায় হচ্ছে 6, আর গ্রুপ হচ্ছে 2 হলো 4। যখন এরকম ডি ক্রস করে পি ব্লকে যাবে তখন আমরা যোগ করবো 10 সাথে, 10 যোগ 4 ইকুয়ালস টু 14। 6 নাম্বার পর্যায়ের গ্রুপ 14। এই যে 6 নাম্বার পর্যায়ের, দেখছো কামটা, বললাম না এটা সমস্যা হয় এটার মাঝে মধ্যে। কি হয় এটার, শয়তানা ধরে এটাতে, এই হলো বোর্ডটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। তাহলে পর্যায় 6, গ্রুপ 14। যাই হোক, এটা ইনশাল্লাহ আমরা পর্যায় সারণী পড়ার সময় খুব ভালো করে দেখবো যে কোনটা কোন পর্যায়ে পড়ে। রাফিয়া, লেট কেন হচ্ছে কি, আমরা ওই বইটা কয়েক দফায় কারেকশন করছি তো, এবং স্টিল নাও আজকেও আমি এটাকে রিকারেকশনে দিচ্ছি, মানে আরেকবার কারেকশনে দিচ্ছি, যেন ইনশাল্লাহ আমরা এখানে সর্বোচ্চ নির্ভুল অবস্থা বের করতে পারি। একটা তথ্য একটু ভুলে গেলে ঝামেলা, তাই না? এই জন্য কয়েক দফায় কারেকশনে দিচ্ছি। একদম তোমাদের সাথে ইনশাল্লাহ বইটাকে এমন ভাবে নিয়ে আসতেছি যেন ইনশাল্লাহ একদমই নির্ভুল হয়। এই জন্য এটা একটু সময় লাগছে। হ্যাঁ, বই ইনশাল্লাহ সেপ্টেম্বর ফার্স্ট উইকে ইনশাল্লাহ সবার কাছে যাওয়া শুরু করবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ এখন কিনলে তোমার সেপ্টেম্বরের মধ্যেই কিনতে পারবা, আমার বই পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, চলো সবাই ভর্তি হয়ে যাও। নিচে কোন পরমাণু ডি অরবিটালে ইলেকট্রন আছে? ডি অরবিটালে ইলেকট্রন আছে, ডি ব্লক মৌল কারা? এখানে যারা আছে শুধুমাত্র স্ক্যান্ডিনিয়াম হচ্ছে ডি ব্লক মৌল, এবং এটা খুবই কমন একটা মৌল। কেন কমন তোমরা জানো, অবস্থান্তর মৌল পড়ার সময় আমরা এটা পড়ি। তো এগুলো কমন জিনিসগুলো পরীক্ষা আসে, এবং এটাও কিন্তু মেডিকেল 20 সালে আসছে, 20-এর প্রশ্ন। এবার দেখো সমবায় বন্ধনে ইলেকট্রনগুলোর জন্য নিচের কোন উপাদানটি সর্বাধিক আকর্ষণ আছে? সমবায় বন্ধন মানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তাই না? কোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রনগুলির জন্য নিচের কোন উপাদানটা সর্বাধিক আকর্ষণ আছে? ভাই সহজ কথা হচ্ছে, এখানে মধ্যবর্তী যে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন গুলোকে টেনে নেওয়ার ক্ষমতা কার বেশি? মাঝখানে যে ইলেকট্রন আছে এদেরকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা কার বেশি? আমরা জানি এরকম নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, এটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। এটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা, যে মাঝখানে যে ইলেকট্রন গুলো আছে এগুলাকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো খুবই সিম্পল, এখানে যারা আছে বুঝছো সবাই একটা পর্যায়ে, তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সহজ কথা পর্যায় সারণীর, বুঝছো সহজ কথা, ধরো এটা যদি পর্যায় সারণী হয়, পর্যায় সারণী এদিকের যে মৌলগুলো আছে এই পাশের গুলা তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো তোমাকে ইনশাল্লাহ আমি পর্যায় সারণী পড়ানোর সময় এটা পড়াই দিব। তো তখন তুমি জাস্ট এই যে এখানে যে উদাহরণগুলো আছে দেখবা যে কোনটা ডান দিকে আছে, এদিকে ডান দিকে আছে ব্রোমিন, উত্তর হচ্ছে ব্রোমিন, ঠিক আছে? এমনি পারবা। এবং আরো ক্লিয়ারলি বলে দেই, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে যদি পরীক্ষায় মেডিকেলের প্রশ্ন আসে দেখবা অপশনের মধ্যে অবশ্যই হ্যালোজেন আছে, অপশনের মধ্যে হ্যালোজেন অবশ্যই আছে, এবং ওই হ্যালোজেনই দেখবা উত্তর, ওই হ্যালোজেনই উত্তর, ঠিক আছে? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন।
সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? উত্তর হচ্ছে ফ্লোরিন। মনে রাখবা, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? উত্তর হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, ইনশাআল্লাহ টেকনিক ফলো করলে এমসিকিউ গুলো ইজিলি পারবা। চলে সামনের দিকে। নিচে কোন অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে? ভালো প্রশ্ন। নিচে কোন অক্সাইডটা পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে? তোমরা জানো যে অম্লতা, এটাও কিন্তু সেম সিস্টেম পর্যায় সারণে। এই যে বাম থেকে যত ডানে যাবা তত বেশি, ডানে গেলে তত বেশি। তো সবচেয়ে ডানে আছে ফসফরাস, এখানে যারা আছে এদের মধ্যে সবচেয়ে ডানে আছে এটা। তো বাম থেকে ডানে গেলে যেহেতু বাড়ে, উত্তর হচ্ছে এই বাম থেকে ডানে গেলে যেহেতু বৃদ্ধি পায় অম্লতা, তাহলে উত্তর হচ্ছে এটা P2O3। উত্তর হচ্ছে P2O3। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ওই ফরম্যাটে ইনশাআল্লাহ ফালা দিব, তারপর সবগুলো মিলে গেছে। ফরম্যাট দিয়ে সব মিলবে, সমস্যা নেই, এগুলো আমি পড়াবো তোমাকে। নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? দেখো এখানে যেই আয়নগুলো আছে, বেরিলিয়াম 2+, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, তুমি এগুলো ইলেকট্রন বিন্যাস করো, এবার সবগুলারই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান, স্তরও সমান। ঠিক ইলেকট্রনগুলো হারে এমনই হয়েছে। তাহলে পার্থক্যটা কোন জায়গা হবে? পার্থক্য হচ্ছে ভাই এখানে বেসিক্যালি এই সবার মধ্যে সোডিয়ামের আকার সবচেয়ে ছোট। কেন? কারণ ইলেকট্রন সংখ্যা সমান হলেও সোডিয়ামের কিন্তু প্রোটন সংখ্যা বেশি, আর প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হবে, সাইজটা আরো বেশি ছোট হয়ে যাবে, সাইজটা আরো বেশি ছোট হয়ে যাবে। ওকে ওকে, সোডিয়াম। তাহলে দেখো এই তিনটার বেলায় তুমি দেখবা সাইজ ছোট এবং তিনটারই ইলেকট্রন বিন্যাস সেম, কিন্তু সোডিয়ামের আকার সবচেয়ে ছোট হওয়ার কারণে, কেন ছোট হচ্ছে? কারণ এর মধ্যে প্রোটন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা বেশি। তো যে বেশি প্রোটন মিলে ইলেকট্রন গুলোকে আকর্ষণ করছে, তো টেনে একদম ছোট করে ফেলতেছে। ক্লিয়ার? এখানে আকার ছোট কোনটা? সোডিয়ামের। পারছো এটা? এই যে অনেকে পারছো, ভেরি গুড। না না, ম্যাটেরিয়ালস এর মধ্যে তো যে ইংলিশ বুক এড করা হবে না, আলাদা চ্যালেঞ্জ ছিল, কিনতে পারবো আলাদা করে। আর তোমার টাকা দিলে করে দেবো। তোমরা যদি মনে করো ভাই আমরা আপনাদেরকে আরো 2,000 টাকা এক্সট্রা দিলাম ভাই, সবকিছু অ্যাড করে দেন, সেটা করবো। ঠিক আছে, তোমরা যেটা বলো স্বাভাবিক। এবার দেখো নিচে কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? গলনাঙ্ক কম কোনটার? ভাই দেখো এটাও আমরা ঠিক সুন্দর ফরম্যাট ইনশাআল্লাহ পড়বো। এই যে সিলভার সাথে ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, এই চারটা আছে। আমরা জানি ফ্লোরিন হচ্ছে সবচেয়ে সক্রিয়, ফ্লোরিনের পরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন, রাইট? তো এখানে এখানে মূলত কাজ করবে ফাজানের নীতি। এখানে মূলত কাজ করবে ফাজানের নীতি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোরই ক্যাটায়ন একই, এখানে সবগুলোরই ক্যাটায়ন একই। তো যখন ক্যাটায়ন একই হবে তখন আমরা শুধুমাত্র অ্যানায়নের দিকে তাকাবো, আমরা দেখব কোন অ্যানায়নের আকার বড়, কোন অ্যানায়নের আকার বড়। আমরা দেখতে পাচ্ছি আয়োডিনের আকার এখানে বড়। মনে রাখবা যে অ্যানায়নের আকার বড় সেই অ্যানায়নটা তত বেশি সমযোজী হয়, তত বেশি সমযোজী হয় যার আকার বড়। তার মানে এখানে এটা হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী হবে। যে যত বেশি সমযোজী তার গলনাঙ্ক তত কম, গলনাঙ্ক তত কম। কারণ আমরা জানি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে আয়নিক যৌগের, সমযোজীর কম। তাহলে এই সিস্টেমে দেখতে পাচ্ছি এটা আমার উত্তর হচ্ছে এইটা, কারণ এটা বেশি সমযোজী, এটা গলনাঙ্ক কম। তাহলে বলো তো এবার এই চারটার মধ্যে কোনটার গলনাঙ্ক সবচেয়ে বেশি? বলো দেখি, এই চারটার মধ্যে কোনটার গলনাঙ্ক সবচেয়ে বেশি? বলতো চারটার মধ্যে কোনটার গলনাঙ্ক সবচেয়ে বেশি? ভেরি গুড। যেহেতু এখানে ফ্লোরিনের আকার ছোট, অ্যানায়নের আকার ছোট, অ্যানায়নের আকার ছোট মানে এখানে সমযোজী বৈশিষ্ট্য কম, এখানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, আয়নিক বৈশিষ্ট্য বেশি, তার মানে এটা গলনাঙ্ক স্থূলনাঙ্ক বেশি। এখন আমি তোমাদের বলি এগুলো কিচ্ছু লাগে না, আমি তোমার ইনশাল্লাহ ফাজালানের দিয়ে একটা বক্স থেকে ওই যে ওই সব আমি ওই ইয়ে থেকে পর্যায় থেকে পড়াবো, এই পর্যায় থেকে আমি তোমার ডাইরেক্ট বলে দিই, খেয়াল করে দেখো। মনে রাখবা উপরে যে এখানে এইখানে এই পাশের জন্য উপরে যে যৌগগুলো আছে এগুলো বেশি আয়নিক, নিচের যৌগগুলো হচ্ছে বেশি সমযোজী। আর এই পাশের জন্য উল্টা, উপরের গুলো হচ্ছে সমযোজী, নিচের গুলো আয়নিক। এই সিস্টেম, এবং এই সিস্টেম ফলো করলে ইনশাল্লাহ এগুলো আর কোনো এইসব তত্ত্বমত্ত লাগবে না, ডাইরেক্ট অ্যান্সার করতে পারবা, ডাইরেক্ট দেখে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো ওই আমি পড়ানোর সময় ইনশাল্লাহ এটা তোমাকে বলে দেবো, ওই টেকনিক ফলো করলে সাধারণ নীতি টেকনিকই শেষ। দুইটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কি বন্ধন গঠিত হয়? বাচ্চা প্রশ্ন। সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন হয়, এটা বলার কিছু নাই, তাই না? সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন হয়, কোভ্যালেন্ট বন্ড। ইংলিশে লিখছে আর কি,
এটা ইংলিশটা বাংলা করতে পারো মনে হয়। আয়নিক বন্ধন তো বোঝাই যায়, ধাতব বন্ধন, মেটালিক মানে ধাতব, কোভ্যালেন্ট মানে সমযোজী, হাইড্রোজেন বন্ড তো ইউ অল নো, তাই না? হাইড্রোজেন বন্ধন কারা দেয়? ফন, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই তিনজন হাইড্রোজেন বন্ধন দেয়। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে সমযোজী বন্ধন, সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন তিনজন দিবে হাইড্রোজেন বন্ধন। ওকে, এই তিনটা মৌল থাকবে, তারা হাইড্রোজেন বন্ধন দিবে। ওকে, চলো ভেরি গুড। চলো সামনের দিকে যাই। কোন বন্ধন দ্বারা দুইটা হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে? আমরা সবাই জানি H2। এই যে আমরা লিখি না H2, অনেকে ভাবতে পারে ভাই এটা মানে হাইড্রোজেন বন্ধন। না, হাইড্রোজেনের যে দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে থাকে, ইলেকট্রন শেয়ার। আবার ধরো অক্সিজেন লিখলাম, ঠিক সেম ভাবে এখানে অক্সিজেনের দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে থাকে, সেটা সবাই হচ্ছে সমযোজী বন্ধন, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? আর হাইড্রোজেন বন্ধন কারা দেয় সেটা আমি বলছি একটু আগে, ফন, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। ওকে, ইনটেনশনাল খেয়াল রাখতে হবে, পারবা। বুঝতে পারছো? এরকম নর্মাল যে কোনো দুইটা অধাতু তার মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই আসলে। এরকম দুইটা অধাতু, এদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। ভেরি গুড, যারা পেরেছ অত্যন্ত ভালো। নিচের কোন হাইড্রোক্সাইডটি অম্লধর্মী? একটা সহজ একটা প্রশ্ন, হাইড্রোক্সাইডের টপিক পড়ানোর সময় ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি তাও একটু বলে দিই, মনে রাখবা এটা খুবই সহজ। ধাতুর অক্সাইড যারা আছে ওরা ক্ষারীয় হয়, খুবই সিম্পল। এই তো জানো, তুমি সোডিয়ামের কথা জানো না? সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষারীয় না? ধাতু হাইড্রোক্সাইড ক্ষারীয় হয়। তাহলে মনে রাখবা ধাতুর যারা হাইড্রোক্সাইড আছে ওরা হয় নর্মালি ক্ষারীয়, আর অধাতুর যারা হাইড্রোক্সাইড আছে ওরা হচ্ছে অম্লীয়। দেখছো কই লিখছি, কই জায়গা? এই বোর্ডের যে তার থেকে কিনছি ওর সামনে পাইলে ইচ্ছা মতো একটা ধোলাই করতে পারলে মনে শান্তি লাগতো একটু। যাই হোক, ধাতু হচ্ছে ক্ষারীয়, ধাতুর হাইড্রোক্সাইড গুলো ক্ষারীয় হয়, আর অধাতুর হাইড্রোক্সাইড গুলো অম্লীয় হয়। তাহলে খেয়াল করে দেখো, এখানে আরেকটা দাগ চলে আসছে, এটা কোনো রহস্য নাই, এটা এমনি। এবার দেখো কোনটা হাইড্রোক্সাইড অম্লধর্মী, তাহলে এখানে আমরা দেখবো অধাতুর হাইড্রোক্সাইড কোনটা আছে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক তিনটাই হচ্ছে ধাতু, তাহলে উত্তর হচ্ছে এইটা, এটা হচ্ছে অধাতু। ওকে, ধাতু যারা আছে জিঙ্ক হাইড্রোক্সাইড এটা একটা ক্ষারধর্মী, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষারধর্মী। তুমি যদি খাও না, গ্যাস্ট্রিকের ওষুধ খাও, ওইটাই খাও, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে ওখানে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো চুনের পানি, তোমরা পারো, এগুলো ক্ষারধর্মী। পারছো? ওকে, ইনশাল্লাহ ভেরি গুড। চলো আমরা সামনের দিকে যাই। ওকে ফাইন, খেয়াল করো নিচের কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি? এখানে তিনটার মধ্যে চারটা উদাহরণের মধ্যে কোনটার প্রোটন আসক্তি বেশি? খেয়াল করে দেখো, প্রোটন আসক্তি মানে সহজ কথা হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, বা আমরা এদেরকে সহজ ভাষায় বলতে পারি নিউক্লিওফাইল। ওকে, নিউক্লিওফাইল সহজ ভাষায়। তো দেখো, এই নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, বা প্রোটন মানে প্লাস, চার্জকে আকর্ষণ করবে। তার মানে সে তার মধ্যে মাইনাস থাকবে, মাইনাসই তো প্লাসকে আকর্ষণ করে, অথবা তার মধ্যে মুক্ত জোর ইলেকট্রন থাকবে যারা আকর্ষণ করবে। এই যে দেখো এদের মধ্যে এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন, তোমরা সবাই জানো এই নাইট্রোজেনের উপরে মুক্ত জোর ইলেকট্রন আছে, রাইট? তোমরা সবাই জানো এখানে মুক্ত জোর ইলেকট্রন আছে। তাহলে এটাই হচ্ছে সেই যার মধ্যে প্রোটন শক্তি বেশি। এখন বলতে পারো ভাইয়া মুক্ত জোর ইলেকট্রন কিন্তু এর মধ্যেও আছে, এখন উত্তর আসলে কোনটা হবে, এই নাইট্রোজেন এটা নাকি ফসফরাস এটা? মনে রাখবা এই দুইটার মধ্যে নাইট্রোজেনের আকার ছোট। দেখ কই গেল, এই দুইটার মধ্যে মনে রাখবা কেন নাইট্রোজেনের এটা উত্তর, কারণ নাইট্রোজেনের আকার ছোট এবং একই সাথে এটা তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। সব মিলিয়ে তার প্রোটনের প্রতি আকর্ষণ বেশি। ওকে, আকার ছোট এবং তার তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি, এসব কিছু মিলিয়ে উত্তর হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, পারছো সবাই? হোপফুলি ইনশাল্লাহ পারলে ভালো। চলে আসি সামনের দিকে। সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? একদমই বাচ্চা একটা প্রশ্ন। সোডিয়াম আয়ন ভাই দেখো সবাই জানি আমরা, সোডিয়াম আয়ন আমরা লিখি হচ্ছে এইভাবে Na+। সো প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, 11টার থেকে একটা ইলেকট্রন মাইনাস হলে থাকে হচ্ছে 10টা। একদম বাচ্চা এমসিকিউ, উত্তর হচ্ছে 10। এটা যদি পারবো না সে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করাই ভালো হবে ইনশাল্লাহ, তাই না? কারণ তার কিছুই নেই, সে পাপ্পা কি পারি বলা যাবে না। রাজপুত্র রাজকন্যা যে কোনো কেমিস্ট্রি পারে না, ও 25-এর মধ্যে হঠাৎ বললো দেখবা 20-এর পাবা না,
এটা ছোটবেলার প্রশ্ন, বেসিক প্রশ্ন। পর্যায় সারণীতে ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা কত? খুবই ভালো একটা প্রশ্ন। আমরা জানি পর্যায় সারণীতে এফ ব্লক মৌল যারা আছে, বুঝছো, এদের মধ্যে আছে না অন্ত অবস্থান্তর মৌল, আছে না অন্ত অবস্থান্তর মৌল, মনে আছে? অন্ত অবস্থান্তর মৌল বেসিক্যালি যাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে F1 থেকে F13, এদেরকে বলে অন্ত অবস্থান্তর মৌল। এরাই হচ্ছে ইনার ট্রানজিশন মৌল যারা, এর সংখ্যা হচ্ছে 28টা। অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কত কত? উত্তর হচ্ছে 28টা। এই যে 28টা হচ্ছে সংখ্যা, উত্তর। উত্তর হলো 28টা। পারছো এটা? এটা পারছো? ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। চলো সামনের দিকে আগাই। নিচের কোনটা তাপহারী বিক্রিয়া? এটা খুবই ভালো একটা প্রশ্ন। দেখো, মনে রাখবা যতগুলা দহন বিক্রিয়া আছে, মনে রাখবা যতগুলা দহন বিক্রিয়া আছে, দহন মানে কি? দহন মানে পোড়াইছো, রাইট? অক্সিজেন দিয়ে পোড়ালে সব ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনে রাখবা তাপ উৎপন্ন হয়। দহন বিক্রিয়া, এটা একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে দহন বিক্রিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এবং আমরা দহন কিভাবে করি? আমরা সবাই জানি আমরা দহন করি অক্সিজেন দিয়ে, তাই না? দহন করি অক্সিজেন দিয়ে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়া, এটা নাইট্রোজেনের সাথে অক্সিজেনের এই বিক্রিয়া কিন্তু তাপহারী বিক্রিয়া। সম্ভবত 180 কিলো জুলের মতো তাপ অ্যাবজর্ব হয়। এটা কারণ কি? কারণ হচ্ছে ভাই নাইট্রোজেনকে ভাঙা কিন্তু যেই সেই বিষয়ে না। তোমরা জানো নাইট্রোজেন কিন্তু অনেক পাওয়ারফুল বন্ডে থাকে। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন 3টা বন্ধন দিয়ে আবদ্ধ থাকে। এটা খুবই পাওয়ারফুল একটা বন্ধন। এটাকে ভাঙতে অনেক বেশি শক্তি লাগে, অনেক বেশি শক্তির জন্য শোষণ হয়। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট। এবং মনে রাখবা এই যে বিশাল পরিমাণ শক্তি তুমি দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু খুব ইজিলি ক্র্যাক করতে পারে বজ্রপাত। আকাশে বজ্রপাত হয় না? এই বজ্রপাতের সময় তোমরা কেমিস্ট্রি বইয়ে পড়বা 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বন্ধনটা ভেঙে নাইট্রোজেন মাটিতে গিয়ে মিশে, মাটিতে গিয়ে মিশে। এটা একটা ভালো জিনিস, এবং এই জন্য বজ্রপাত হওয়াটা জরুরি। যদি বজ্রপাত না হয় গাছপালা নাইট্রোজেন পাবে না, কারণ গাছপালা নাইট্রোজেন সংগ্রহ করে মাটি থেকে। তো এই জন্য নাইট্রোজেনটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে তো? পারবা ইনশাল্লাহ? পারছো এটা? ইনশাল্লাহ দেখবা এর মধ্যে থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। ওকে, তোমাদের ক্লাস কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। ভাই একটা প্রশ্ন করছি তোমাদেরকে। চলো সামনের দিকে যাই। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? এটা একটা মানে একটা কনফিউজিং এটা কোশ্চেন, এই জন্য বললাম কারণ কি এটা আসলে অনেকগুলো উত্তর পসিবল, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন উত্তর হয়। এটা হবে না শিওর। হ্যাঁ, ইথানল ইট ক্যান কজ ক্যান্সার। ইথানল ডিগ্রেডেশন হয়ে যে প্রোডাক্ট তৈরি হয় এখান থেকে ক্যান্সার হইতে পারে। এবং তোমরা জানো অ্যালকোহল কিন্তু একসময় লিভার সিরোসিস করে লিভার ক্যান্সার করতে পারে। বাট এটাও পসিবল যে ইথানোইক অ্যাসিড, এটারও কিন্তু আসলে ব্যাখ্যা আছে, এটার পক্ষেও কিন্তু ক্যান্সার তৈরি করা পসিবল। তো এই জন্য এটা নিয়ে আসলে অনেক মতবিরোধ থাকতে পারে। এটা ছাড়া হয়তো বা এটাকে উত্তর হিসেবে কাউন্ট করতে পারে। তো যেটা আসলে তোমার কাছে তুমি যদি বইয়ের মধ্যে সরাসরি এটা খুঁজে পাও, বইয়ের মধ্যে সরাসরি যেটা দেয়া আছে ওটা ইনশাল্লাহ তুমি কাউন্ট করতে পারো। আবার তোমার এই যে HCHO, এটারও কিন্তু বিভিন্ন জায়গাতে ভূমিকার কথা বলা আছে, এবং আমি ডিরেক্টলি কিন্তু এটার সবগুলো প্রমাণে পাইছি। ওকে, সবগুলো প্রমাণে পাইছি। সো এই জন্য আমি এটা নিয়ে কোনো আহ, বাড়তি বলবো না। এবং আমার মতে হচ্ছে যে সেক্ষেত্রে তোমরা আসলে মোটামুটি মিথানলও ক্যান্সার সৃষ্টিকারী, যেহেতু ফরমালিনের জলীয় দ্রবণ তৈরি করতেছে। তো এটা আসলে ডেফিনেটলি এটাও একটা সেন্সে উত্তর হইতে পারে। তো এটা সরাসরি বইয়ের মধ্যে যদি মিথানল থাকে, মিথানল তোমরা দাগাইও। ঠিক আছে? ওকে, ভেরি গুড। তোমাদের বইয়ের মধ্যে সমস্ত মিথানল দেওয়া আছে, তাহলে মিথানল দাগাইও। তো এটা আসলে এই জন্য বললাম কারণ কি এটা তুমি ফালাতে পারবে না, এটাও আসলে ক্যান্সার তৈরি করতে পারে। এবং আমি সার্চ করে নেটে ভালো করে দেখছি, এটাও তৈরি করতে পারে। এদের সবারই কার্সিনোজেনিক প্রপার্টি আছে। এরা ডিগ্রেডেশন হয়ে এমন প্রোডাক্ট তৈরি করে সেটা ক্যান্সার তৈরি করতে পারে। এখন তোমাদের বইয়ে যদি সরাসরি যদি সরাসরি যদি মিথানল দেওয়া থাকে, কারণ আমরা জানি ফরমালিন তো খারাপ, এটা ডিরেক্ট ক্যান্সার করে। তো তোমাদের বই সাপেক্ষে মোস্ট প্রবাবলি এটাই তোমরা কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নিতে পারো। বাট এগুলোকে ফেলার মতো না, কারণ এগুলো তৈরি করে। তো যে সব প্রশ্ন করছে উনি হয়তো বা কোনো বই থেকে উঠে দিচ্ছে, তো সেখান থেকে হয়তো বা উত্তরটাকে কাউন্ট করছে। বাট বাকিগুলো মানে কাছাকাছি। হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কত হবে? পিএইচ এর ম্যাথ আমি প্রত্যেক বছর করাই। গত বছরও আমি মোস্ট প্রবাবলি এই ম্যাথটা করাইছি, আমার যতটুকু মনে আছে। মানে এই ধরনের ম্যাথ আমি প্রত্যেকটা স্টুডেন্ট করাই। পিএইচ এর ম্যাথ আমি সবাইকে বস বানাই দিই, এটা তোমরা জানো।
যারা ক্লাস করেছো। পিএইচ এর ম্যাথ সবার পারতেই হবে, এখান থেকে প্রশ্ন আসেই, প্রতি বছরই একটা দুটা প্রশ্ন ওই টাইপের প্রশ্ন আসে। বলেছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে দিয়েছে এবং বলেছে পিএইচ কত। আমরা জানি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা শুরুতে পিএইচ বের করতে পারবো না। দেখছো পি লিখেছিলাম, দাগ চলে আসছে এখানে। তোমরা ওই কোম্পানির ইচ্ছা মত ধরবা, কমেন্ট মাঝে মধ্যে যদি ওদের বিজ্ঞাপন আসে ওদেরকে ইচ্ছা মত ধরবা। খেয়াল করো পিওএইচ, পিএইচ আমরা ফার্স্টে পিওএইচ বের করতে হবে, কারণ আমরা এখানে হাইড্রোক্সিল আয়ন পেয়েছি। এখানে লেখা আছে 3.5 × 10⁻⁴। এটা বের করার সিস্টেম কি? মাইনাস লগ এটা, তাই তো? এটা আমরা জানি, এগুলো সহজ কথা, এগুলা বই পুস্তকের কথা, এটা নিয়ে আমরা কাজ না। আমরা হচ্ছে কিভাবে করবো সিস্টেম দেখো। আমরা হচ্ছে ফার্স্টে এখানে 10⁻⁴ যে সংখ্যাটা আছে এটাকে আমরা নিয়ে আসবো 4 মাইনাস, এটাকে আমরা নিচে নিয়ে আসবো। ওকে, এটাকে আমরা নিচে নিয়ে আসবো 4 মাইনাস, আর এখানে সংখ্যাটা আছে এটাকে আমরা লগারিদম করবো লগ 3.5। তো 3 ধরে কাজ করো, 4 মাইনাস লগ 3 ধরে আগাও 0.5 ইউ মিন এটা মানে হচ্ছে 0.5, এটা মানে হচ্ছে 3.5। দেখছো কি করে বোর্ড, মানে হচ্ছে 3.5। তো তুমি যদি ক্যালকুলেট করো, দেখছো 33 চলে আসছে, দেখো হবে 33। পরে আমার পিট বেদটা কি ভাই কি পড়াইছেন এটা 14 থেকে, দেখছো এটা ঠান্ডা হোক, বোর্ডে একটু ঠান্ডা করতে হয় এটাকে। দোয়াদের উপর বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিলাম একটু, মানে দোয়াদের উপরে ফু দিয়ে দাও। দেখছো 14 মাইনাস 3.5 এই দেখো কি হয়, ওমা যে কবে 114 পড়াইছে। আরে কত হয় 10.5। অনেকে ভুলে আবার 11.5 পাইব না, 10.5। ঠিক আছে, 11.5 করলে কিন্তু 15 হয়ে যাবে। 10.5 উত্তর হচ্ছে 10.5। এই যে 10.5 কাছাকাছি উত্তর যাবা, এনাফ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এই সিস্টেমে যাবো। পিএইচএম এর আমি তোমাদের করাই দিই। লগের মান মুখস্থ করা লাগবে, আমি ক্লাস করাবো ইনশাআল্লাহ, এটা তোমাদের আমি প্যারা নিও না। লগের 9 পর্যন্ত মান মুখস্থ করা লাগবে, লগ 1 2 3 সহজ, একদম সহজ মান। এটা ক্লাসের মধ্যে মুখস্থ হবে, এটা আমি পড়ার দরকার নেই, ক্লাসে মুখস্থ করে দিবে। খালি বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটি ব্যবহার করা হয়? খুবই সহজ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাফার দ্রবণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, পিএস থেকে প্রশ্ন আসে, একদম মানে এই কেমিস্ট্রি প্রশ্নগুলো একদম পেইড কোশ্চেন বলা চলে, এগুলো পরীক্ষা আসে। ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটি ব্যবহার করা হয়? খেয়াল করে দেখো, ক্ষারীয় বাফার দ্রবণ তার মানে তোমার কি লাগবে? দুর্বল ক্ষার এবং তার লবণ। সবল ক্ষার দিলে কিন্তু হবে না। এটা কি হবে? এটা তো ক্ষার, এটা তো ক্ষার, কিন্তু এটা হবে না, কারণ এটা সবল ক্ষার। তীব্র ক্ষার এটা হবে না, তীব্র ক্ষার নাই, আমার লাগবে দুর্বল ক্ষার। মনে রাখবো বাফার দ্রবণ করতে গেলে সবকিছু দুর্বল হইতে হয়। এটা হয় তোমার দুর্বল অ্যাসিড, হয় তোমার দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, যে বাফার বলবো সেই অনুযায়ী কিন্তু দুর্বল হবে। সবল দিয়ে কখনো বাফার দ্রবণ হয় না, তাহলে হবে না এটা। এখানে কি আছে? এই যে দুর্বল ক্ষার, এই যে দুর্বল ক্ষার এবং তার লবণ, এই যে পেয়ে গেছি ক্ষারীয় বাফার দ্রবণ, দুর্বল ক্ষার এবং তার লবণ। যারা এ বলতেছো, এ কিন্তু ক্ষারীয় বাফার দ্রবণ না, কিন্তু অম্লীয় বাফার দ্রবণ। এই দেখো দুর্বল অ্যাসিড, এটা কিন্তু দুর্বল, ঠিক আছে, কিন্তু এটা অম্ল। দুর্বল অম্ল বা দুর্বল অ্যাসিড এবং তার লবণ, এটা কিন্তু অম্লীয় বাফার। ঠিক আছে, ক্লিয়ার? এখন এটা NH2SO, এটা কোনোভাবেই বাফার হবে না, কারণ তীব্র অ্যাসিড আছে, এটা বাদ, তীব্র থাকলে বাদ। ঠিক আছে, পাকস্থলীর পাচক রসে H+ আয়নের মোলার ঘনমাত্রা কত যখন pH 1.4? খুবই ভালো একটা প্রশ্ন, এবং এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। যারা তোমাদেরকে পড়াই নাই, তোমাদের পড়াবো ইনশাল্লাহ। pH এর মান এটা আমি করাইছি এর আগে। pH এর মান বলছে 1.4, হ্যাঁ উল্টা বলছে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিভাবে বাই করবো? সিস্টেম দেখো, খুবই ইজি, খুবই ইজি। খেয়াল করো 1.4 এর পরবর্তী সংখ্যাটা কত? পূর্ণ সংখ্যা হচ্ছে 2, তাই না? 1.4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 2। 2 মাইনাস কত? 0.6, তাই না? বিয়োগ করলে তো 1.4 পাবো আমরা, শেষ। তাহলে 2 ইন্টু 0.6 মানে কত? সরি 2 মাইনাস 0.6 মানে লগ কত জানো? এই জন্য লগের মানটা আনছিলাম, তোমাদের সবারই মনে রাখা লাগবে। লগ 4, লগ 4 এর মান হচ্ছে 0.6, এই জন্য মানগুলো ছিল মনে রাখা লাগবে। তাহলে এখন কাজকে দেখো, এর কিভাবে করবো? এই দেখো, এখন এটাকে বের করবো এভাবে। আলহামদুলিল্লাহ, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে ওই যে আমরা একটু যেটা করছিলাম এর আগে, এটার মতো উল্টা করে, জাস্ট উল্টা। দেখছো, দেখো এর আগে করছিলাম কি, এই যে এরকম করছিলাম না, করে এটাকে এদিকে আনছিলাম, এটাকে এদিকে নিয়ে গেছিলাম। এখন জাস্ট এটা উল্টা করবো। এটা আমি ক্লাস ইনশাল শিখাবো। দেখো কি সিস্টেম, এই যে কিভাবে বের করবো।
4টাকে সামনে আনবো, 4 ইন্টু লগের সাথে যে মানটা আছে, লগের সাথে যে মানটা আছে এটাকে সামনে আনবো, 4 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে এটাকে মাইনাস করে উপরে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে কত হচ্ছে দশমিকের পর 2 ঘর 0.04, এই যে 0.04, এই যে 0.04, বুঝছো? তখন এটা হাতে হাতে করে ফেলা যায় ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ছাড়া ইনশাল্লাহ করে ফেলতে পারবা। ঠিক আছে, সহজ কিন্তু। এরপরে নিচের কোনটা বিক্রিয়ার হারের একক? বিক্রিয়ার হার থেকে পেইড কোশ্চেন আসার চান্স অনেক অনেক বেশি, পিএইচ ও পিএইচ এর ম্যাথস। এবং তোমরা আজকের ক্লাসে যেগুলো পড়তেছো ইনশাল্লাহ এই ধাঁচের অনেকগুলো প্রশ্ন তুমি ইনশাল্লাহ মেডিকেলে কমন পাবা, একদম এই ধাঁচেরই কমন পাবা, এগুলো থেকে প্রশ্ন আসে। বিক্রিয়ার হারের একক কোনটা? মোল পার লিটার পার সেকেন্ড। খুবই ভাইটাল এবং খুবই ইজি, তুমি পারো এটা, মোল পার লিটার পার সেকেন্ড। এবং ওখানে আমাদের অনেকগুলো ক্রমও আছে, আমরা ক্রমগুলো ক্লাসে ইনশাল্লাহ পড়বো। প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, কোনটা বেলে কি হবে, সুন্দর টেকনিক দিয়ে ইনশাল্লাহ পড়বো যেন তোমার পরীক্ষার পড়া এখানে হয়ে যায়। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে, ভেরি গুড, পিএইচ বাড়াতে চাচ্ছ মানে তুমি ক্ষারধর্মী কোনো পদার্থ অ্যাড করতে চাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, ক্ষারধর্মী পদার্থ কোনগুলো দেখো, এই যে কার্বনেট, মনে রাখবা কার্বনেট, এই যে কার্বনেট আছে, কার্বনেট যুক্ত ক্যালসিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে ক্ষারধর্মী পদার্থ। আর যদি উল্টা বলতো, হ্যাঁ, যদি বলতো যে ক্ষারধর্মী মাটিতে, ক্ষারধর্মী মানে এটা ক্ষারই হয়ে গেছে, ক্ষারধর্মী মাটিতে যদি বলতো পিএইচ কমাতে চাও, পিএইচ কমাতে চাও মানে কি? পিএইচ কমাতে চাও মানে হচ্ছে অম্ল অ্যাড করা, রাইট? পিএইচ কমাতে চাও মানে হচ্ছে অম্ল বা অ্যাসিড অ্যাড করা। অ্যাসিড, ওই অম্লীয় সার কোনগুলো আছে জানো? নাইট্রোজেন এবং ফসফেট, নাইট্রেট এবং ফসফেট সারগুলো হচ্ছে অম্লীয় সার। তাহলে এগুলো হচ্ছে অম্লীয় সার, যে ফসফেট সার, নাইট্রেট, এগুলো সব হচ্ছে অম্লীয় সার। কিন্তু তুমি এখানে যেহেতু মাটি অলরেডি অম্ল আছে, তোমাকে মিশাইতে হবে ক্ষার, ক্ষার মিশালে পিএইচ বাড়বে। উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? নাইট্রেট এবং ফসফেট সার যেগুলো, এগুলো হচ্ছে অম্লীয় সার। নাইট্রেট এবং ফসফেট সারগুলো কেমন? অম্লীয় সার। নাইট্রেট এবং ফসফেট সারগুলো হচ্ছে অম্লীয় সার। মাটি আসেই অম্ল, তুমি কি আবার অম্লীয় সার দিবা, আরো অম্ল বানাবা? এমনি মরে যাবে। তোমাকে মিশাতে হবে ক্ষারধর্মী সার। ভেরি সেন্ট জার্মানি। চলো সামনের দিকে। মানবদেহে রক্তের বাফার দ্রবণ, আমরা রক্তে খুবই ইজি, খুবই রক্তে 3 ধরনের বাফার আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট বাফার। হ্যাঁ, আমাদের রক্তে 3 ধরনের বাফার আছে, বাট যেটা পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। তাহলে আমাদের মানুষের রক্তে 3 ধরনের বাফার আছে, এবং তারা কিন্তু রক্তের পিএইচটাকে +-0.5 এই লেভেলে রেগুলেট করে, এর বেশি কম মোটামুটি এই ব্যালেন্স করে, এর বেশি কম হইতে দেয় না। তো যাই হোক, বাইকার্বনেট বাফারটা হচ্ছে মেইন, এটা হচ্ছে এই সোডিয়াম বাইকার্বনেট তুমি দেখতে পাচ্ছ, এবং H2CO3, দুর্বল অ্যাসিড এবং তার লবণ, দুর্বল ক্ষার এবং তার লবণ, দুর্বল অ্যাসিড এবং তার লবণ, এই একটা বাফার রক্তে আমাদের আছে। এটাকে আমরা বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাইকার্বনেট বাফার। রক্তে মূলত 3 ধরনের বাফার আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? বাইকার্বনেট বাফার। অলমোস্ট 65% হচ্ছে এটা থাকে, তো এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাই আমাদের এই প্রশ্নের উত্তর, ঠিক আছে? ফসফেট বাফার আছে, সেটা ভিন্ন কথা। নিচে কোন দ্রবণের পিএইচ সর্বাধিক? খুবই ভালো একটা প্রশ্ন, এবং এটা কিন্তু সরাসরি অনুশীলনের প্রশ্ন। এখানে আমি যা যা পড়াইছি, যেগুলো মেডিকেল আসছে, অনেকগুলোই অনুশীলনের প্রশ্ন, একদম হুবহু অনুশীলনের প্রশ্ন, এটাও হুবহু অনুশীলনের প্রশ্ন, ঢাকা বোর্ডে আসছিল না। আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এগুলো বোর্ডের প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, এগুলো কমন আসে। খেয়াল করো কোন দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি, খেয়াল করে দেখো, সবগুলোর ঘনমাত্রা সেম, সবগুলোই ঘনমাত্রা সেম। তাহলে এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। দেখা যাক, সালফিউরিক অ্যাসিড এটা একটা তীব্র অ্যাসিড, HCl এটা একটা তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এটা একটা তীব্র অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই 3টে হচ্ছে তীব্র অ্যাসিড, আর এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে আমরা সবাই জানি দুর্বল অ্যাসিডের পিএইচ মানটা একটু বেশি হয়, তাই না? একটু উপরের দিকে হয়, কারণ পিএইচ এর মান যত কম, তাই না, পিএইচ যত কম সে তত বেশি তীব্র অ্যাসিড। ইউ অল নো দিস, পিএইচ যত কম সে তত বেশি তীব্র অ্যাসিড, তাই না? এটা পারো। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুর্বল হইতে গেলে, তাহলে H2CO3 সে একটু দুর্বল, মানে তার পিএইচ এর মানটা একটু বেশি। তাহলে এখানে সবার ঘনমাত্রা যেহেতু সেম, আমরা দেখবো কোনটা দুর্বল। এখানে কম্পারেটিভ দুর্বল হচ্ছে H2CO3, সবাই জানো কার্বনিক অ্যাসিড দুর্বল, এবং এই জন্য তার পিএইচ এর মানটা এখানে সর্বাধিক। বুঝা গেছে? দেখেন সবচেয়ে বেশি পিএইচ এর মান কোনটা? H2CO3, বুঝেছো? আচ্ছা, এই কালারটা একটু সুন্দর কালার, তাই না? ইয়েলো দিয়ে দেখাই দিই, এই যে ফাইন, তো এই কালারটা দিয়ে দিই, আরো ভালো লাগবে। চলো সামনের দিকে আগাই। নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক? আমাদের প্রভাবক টপিক থেকে কিন্তু এমসিকিউ 100% ইম্পর্টেন্ট,
কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা ঋণাত্মক প্রভাবক, কোনটা অটো প্রভাবক, কোনটা আবিষ্ট প্রভাবক, খুব ইম্পর্টেন্ট। আমি পড়াবো ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই। সো ক্লাসের মধ্যে মুখস্থ হবে, এটা নিয়ে প্যারা নিও না। ঋণাত্মক প্রভাবক একদম বইয়ের মধ্যে মার্কা মারা একটা খুব ভালো করে দেওয়া আছে, সেটা হচ্ছে গ্লিসারিন। একদম বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে, গ্লিসারিন হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কারা? যারা বিক্রিয়ার হার কমায়। বুঝতে পেরেছো? ঋণাত্মক প্রভাবক হচ্ছে যারা বিক্রিয়ার হার কমায়, মানে উল্টা। প্রভাবকের কাজ তো প্রভাবন গতি বাড়ানো, উল্টা বিক্রিয়ার গতি কমায় ঋণাত্মক প্রভাবক। প্রতিক্রিয়া মানে বিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে কোনটি কার্যরত সহায়ক হবে? খুব সুন্দর একটা প্রশ্ন, এটা আমি সবসময় পড়াই। এই অধ্যায়ে সুন্দর একটা রিয়াকশন দেয়া আছে, এবং ওখানে তোমরা আপাতত দেখে রাখো কলিশন রেট মনে রাখবা। অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সংঘর্ষ হওয়াটা, সংঘর্ষ। কারণ সংঘর্ষ হলে কি হয়, কলিশন হলে কি হয়, কলিশন মানে সংঘর্ষ। কলিশন হলে বা সংঘর্ষ হলে সক্রিয়ণ শক্তির মানটা অর্জন করাটা ইজি হয়। আর তোমরা জানো সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারলেই বিক্রিয়াটা সংঘটিত হওয়া সম্ভব। তো সক্রিয়ণ শক্তি অর্জনের জন্যই সংঘর্ষ হওয়াটা জরুরি। সংঘর্ষ ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আছে আবার, সংঘর্ষটা মুখোমুখি হবে কিনা, বা ওদের কেমন শক্তি দিয়ে সংঘর্ষ হবে, কি হবে না হবে, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। এগুলো পরের কথা, এগুলো আরো ডিপের পড়া, ক্লাস ইনশাল্লাহ পড়ানো হবে। বাট আপাতত খেয়াল রাখো, খুবই সুপারফিশিয়াল একটা প্রশ্ন, যে অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে কলিশন কলিশন রেটটা ইম্পর্টেন্ট, এবং ওখানে সরাসরি ইংলিশে লেখা আছে এটা। বুঝছো? অবাক করার বিষয় কি, ওই যে সূত্রটা ওখানে ইংলিশেই এই কলিশন রেটে লেখা আছে। ওটা তোমার বাংলা করে আমরা পড়ি তো, কিন্তু ইংলিশেই লেখা আছে, এবং একদম হুবহু ওখান থেকে প্রশ্নটা উঠাই দিচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ। নিচে কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে? খুবই সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্লুকোজকে ভাঙে এনজাইমের নাম হচ্ছে জাইমেস। গ্লুকোজকে ভাঙে এনজাইমের নাম হলো জাইমেস। তোমরা সবাই তো পারো। গ্লুকোজকে ভাঙে এনজাইমের নাম কি? জাইমেস। গ্লুকোজকে ভাঙে এনজাইমের নাম কি বললাম? জাইমেস। এটা খুব ভালো প্রশ্ন। গ্লুকোজকে ভাঙে এনজাইমের নাম হচ্ছে জাইমেস। রেদওয়ান প্রশ্ন করেছে, আমার ভাই আপনার ব্যাচ কত, কে কত? আচ্ছা, আমাদের ব্যাচ হচ্ছে, আমার ব্যাচ হলো K75। K75। তোমরা যদি ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে চান্স পাও, তোমরা ইনশাল্লাহ হবা K83। হ্যাঁ, কারণ বর্তমানে ক্লাস করছে, বর্তমানে বর্তমানে ঢাকা মেডিকেলে ক্লাস করছে K82 এমবিবিএস ফার্স্ট ইয়ারে আছে। ঠিক আছে? আর আমি হলাম K75। ক্লিয়ার? এই কে কোত্থেকে আসছে, ঢাকা মেডিকেলের ব্যাচগুলোকে কে দিয়ে বলা হয়, কে কোত্থেকে আসছে, এটা একটা বড় ইতিহাস। ধারণা করা হয় উপমহাদেশের 11 নাম্বার মেডিকেল ছিল এই ঢাকা মেডিকেল কলেজ, সেই হিসেবে 11 নাম্বার লেটার হচ্ছে কে, সেখানে থেকে আসতে পারে কে। এটা একটা লজিক। আরেকটা হচ্ছে ক্যালকাটা। হ্যাঁ, কলকাতার এটা আগে এস্টাবলিশমেন্ট ছিল, তো ক্যালকাটা আগে কে দিয়ে প্রকাশ করা হইতো, ক্যালকাটা ওখান থেকে কে আসতে পারে। তো দুইটা লজিক তোমাদেরকে অলরেডি বলে দিলাম, তোমরা জিজ্ঞাসাও করছো। ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা, আশা করি তোমরা সবাই ইনশাল্লাহ এই K83 এর প্রাউড মেম্বার ইনশাল্লাহ পরিণত হবা। ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা K83 তে জয়েন করবে ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে। ওকে? নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? ইউ অল নো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে, অ্যাসিড বৃষ্টি তৈরি করে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড সেই মূলত অ্যাসিড বৃষ্টি তৈরি করে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? সালফার ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, সালফার এবং নাইট্রোজেনের যেটা সালফার এবং নাইট্রোজেন অক্সাইড গুলো এরাই মূলত অ্যাসিড বৃষ্টির পিছনে দায়ী। তো এখানে সালফারটা আছে, আমরা সালফার দাগাবো, কার্বন মনোক্সাইড নিয়ে চিন্তা করবো না। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। কোন দ্রবণে নীল লিটমাস লাল রূপান্তর হয়? খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই জানো, অনিলা। অনিলা, অনিলা মানে অম্ল। অম্ল নীল লিটমাসকে লাল করে। এই যে নীল লিটমাসকে লালে পরিণত করে অম্ল। অম্ল, অম্ল মানে অ্যাসিড। এই যে অ্যাসিড, উত্তর হবে অ্যাসিড, অনিলা। অম্ল নীল লিটমাসকে লালে পরিণত করে। ঠিক আছে? অম্ল নীল লিটমাসকে লালে পরিণত করে। পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব, এটা তোমাদেরকে আমি একটু আগে পড়িয়েছিলাম, পানি যদি বরফে রূপান্তর হয় এটা উল্টা কাহিনী, তাই না? এই জন্য এটা পরীক্ষা আসে, পানি বরফ রিলেটেড প্রশ্নটা পরীক্ষা আসে। পানি যখন বরফে হয়, তোমার কাছে মনে হবে যে ঘনত্ব মনে কমে যাওয়ার কথা, অনেক বেড়ে যাওয়ার কথা, বরফ তো কঠিন। বাট এটা কিন্তু কাহিনীটা ভিন্ন, তাই না? পড়াইছি, পানি যখন বরফ হবে সেখানে ঘনত্ব হ্রাস পায়, এই যে ঘনত্ব কমে যায়। এটা একটু অন্যভাবে তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই যে পেরেছো তোমরা, সুমাইয়া পারছে, দিনা পারছে, ফুরকান,
তাওহীদ। ওকে ফাইন, ভেরি গুড, ইনশাল্লাহ। ঠিক আছে, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? খুব ভালো একটা প্রশ্ন, খেয়াল করে দেখো। এখানে আগে একটু তাকাও, ক্লোরিন আছে, হ্যালোজেন গুলোর দিকে তাকাও, ফ্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। তোমরা সবাই জানো সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি তীব্র ফ্লোরিন। সেই হিসেবে এই ফ্লোরিন হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। সহজে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, যেহেতু ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল এবং সবচেয়ে বেশি সক্রিয় এই হ্যালোজেন গুলোর মধ্যে, ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ এখানে ফ্লোরিন যেহেতু আছে, এটা ফ্লোরিন। যদি ফ্লোরিনের এই অপশনটা না থাকতো তাহলে উত্তর হইতো ক্লোরিনের এটা, কারণ ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের তুলনায় বেশি সক্রিয়, বেশি তড়িৎ ঋণাত্মক, সেই হিসেবে ক্লোরিন হইতো। বাট যেহেতু এখানে ফ্লোরিন আছে, উত্তর হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, ওকে। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্ত্রের ইমেজিং কাজে কি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে বেরিয়াম সালফেট। এটা পরীক্ষা আসতে পারে, খেয়াল রেখো। হ্যাঁ, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত হয় বেরিয়াম সালফেট। এটা আসলে কার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সাসপেনশন। অন্ত্রের ইমেজিং কাজে যে বেরিয়াম সালফেট ব্যবহৃত হয়, দিস ইজ নাথিং বাট সাসপেনশন। ওকে, এটা আসলে সাসপেনশন। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত হয় বেরিয়াম সালফেট, বেসিক্যালি সাসপেনশন। ইনশাল্লাহ পারবো। চলে আসার পরে সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে আছে, এটা প্রশ্নটা অপশনগুলো ভুল আছে এখানে। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট হবে অপশনটা পরীক্ষায়। এটা দুইটা, একটা ছিল সোডিয়াম বাইকার্বনেট, একটা ছিল সোডিয়াম কার্বনেট। মজার বিষয় হচ্ছে দুধের পিএইচ নিয়ন্ত্রণে দুইটা ইউজ করা হয়। হ্যাঁ, তো এখানে আসলে স্যাররা যেটা উত্তর হিসেবে কাউন্ট করছে কেউ কেউ জানে না, তো ওই হিসেবে দুইটাই আসলে নিতে হবে, কারণ বইয়ের মধ্যে দুইটাই আছে। ঠিক আছে, আচ্ছা এই ক্লাসগুলো, হ্যাঁ আমাদের ইনশাল্লাহ এই ক্লাসগুলো কালকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ইনশাল্লাহ হবে, হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে এই ক্লাসগুলো আপলোড হয়ে যাবে। ঠিক আছে, 7 ইয়ার্স কোশ্চেন সলভ নাম দিয়ে ওয়েবসাইটে একটা অংশ আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটা? সোডিয়াম ক্লোরাইড দ্রবণের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, এবং তোমাদেরকে আমি যখন পড়াই আমি সবসময় বলি যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু পরীক্ষায় আসার মতো একটা টপিক, কারণ সোডিয়াম এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটা জায়গা থেকে প্রশ্ন সালা দিতে পছন্দ করে, কারণ এগুলো দেখছো সোডিয়াম থেকে কিন্তু আমরা এর আগে অনেকগুলো প্রশ্ন পাইছি, তাই না? সোডিয়াম ক্লোরাইড থেকেও পাইছি, সোডিয়ামের শিখা পরীক্ষা, সোডিয়ামের আয়ন, সোডিয়ামের এটা সেটা। স্যারদের কিন্তু খুব পছন্দের দুইটা টপিক হচ্ছে একটা সোডিয়াম, একটা সোডিয়াম ক্লোরাইড, কারণ এগুলো আমরা মানে যে কোনো মানুষ কেমিস্ট্রি পড়ার সময় এগুলো বেশি ডিসকাশন করে, বেশি বলে, তো এগুলো থেকে প্রশ্ন স্যাররা দিতেও পছন্দ করে। ঠিক আছে, এবং আমি তোমাকে প্রুফ করে দেখাইছি, যারা ক্লাসটা করছো ইনশাল্লাহ বিলিভ মি তোমরা অনেক কিছু জানতে পারছো, যে কোন যেগুলো পরীক্ষা আসে না আসে হয়তো তুমি খুলে তোমার দেখা হইতো না, আর দেখলে হয়তো বা তোমার মানে অত একটা তুমি শুরুতে নাও বুঝতে পারতা, কারণ তুমি তো এগুলো এখনো ভালো করে পড়ো না। তো আজকে ক্লাস শেষে তোমরা দেখবা ইনশাল্লাহ বেশ ভালো একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে কেমিস্ট্রি কোন কোন জায়গাগুলো পরীক্ষা আসে, কোনগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে তোমাকে ফোকাস দিতে হবে বেশি, এগুলো তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমরা রাখবা সোডিয়াম ক্লোরাইডের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে এর কিন্তু ব্রাউনীয়, এই যে এখানে আছে, মনে রাখবা সোডিয়াম ক্লোরাইডের ব্রাউনীয় গতি নাই, সোডিয়াম ক্লোরাইডের ব্রাউনীয় গতি নাই, টিন্ডাল প্রভাব নাই, এর কণাগুলো যে কোনো মাধ্যমে দৃশ্যমান, আস্তে অদৃশ্যমান, তুমি দেখতে পাও না। লবণ যদি তুমি পানির মধ্যে গুলায় ফেলো, লবণ যদি তুমি পানিতে গুলায় ফেলো, সুন্দর করে মিক্স করে ফেলছো ভালো করে পানিতে, আর তুমি বাইরে থেকে দেখলে লবণের দানাগুলো দেখবা না, মিশে গেছে, অদৃশ্যমান। তাহলে আমরা দেখবো বরং এরা সুস্থির, লবণগুলো ভালো করে মিশাইলে, নির্দিষ্ট পরিমাণ মিশাইলে সেটা ভালো করে মিক্স হয়, এমন না যে এটা কিছু মিক্স হয় কিছু হয় না, অস্থির এমন না, অস্থির হয় এমন না, সুস্থির, ভালো সুস্থির। উত্তর হচ্ছে মিশ্রণের স্থিতি হলো সুস্থির। ঠিক আছে, হ্যাঁ সোডিয়াম ন্যাচারাল ক্রাশ, রাইট, ইউ গট ইট রাইট। কোন প্রক্রিয়ায় দুধ থেকে ছানা তৈরি করা হয়? দুধ দেখবা ঘন ঘন হয়, জমাটবদ্ধ হয়, ছানা হয়। জমাটবাঁধা মানে কোয়াগুলেশন করা, এই যে কোয়াগুলেশন প্রক্রিয়ায় দুধ থেকে ছানা তৈরি করা হয়। খুবই সহজ প্রশ্ন, দুধ থেকে ছানা তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়? কোয়াগুলেশন প্রক্রিয়ায়। গত ক্লাসে দুইজন রিভিউ দিছিল, থ্যাঙ্কস টু অল অফ ইউ। ডিএমসি একাডেমিক গ্রুপে দুইটা স্টুডেন্ট, আমার প্রিয় স্টুডেন্ট দুজন রিভিউ দিয়েছে আমার ক্লাসটা কেমন হয়েছে, তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। থ্যাংকস ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। মাঝে মধ্যে ক্লাসের পরে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লাস নেওয়ার পরে একটা অ্যাপ্রিসিয়েশন ভালো লাগে, হ্যাঁ, আরো বেশি মোটিভেশন দেয় তোমার জন্য কাজ করার জন্য। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আজকে ক্লাসটা কেমন লেগেছে তোমরা ক্লাস শেষে যাদেরই পসিবল হবে, তোমাদের নাম দিতে ইচ্ছা না করে অ্যানোনিমাস দিবা, সমস্যা নাই, বা ডিএমসি একাডেমিতে
তোমরা ইনশাল্লাহ রিভিউ জানাবা এই গ্রুপে, মানে যে গ্রুপে ক্লাসটা হচ্ছে এই গ্রুপে রিভিউ জানাবা ক্লাসটা কেমন হয়েছে, ঠিক আছে? এবং এটা ইনশাল্লাহ আমার নিজের কাছে ভালো লাগবে, প্লাস যারা ক্লাসটা করে নাই তারাও ক্লাসটা করার জন্য অনুপ্রাণিত হবে। যে আসলে কিন্তু কাজে আসতেছে ইনশাল্লাহ, তোমরা এটা আসলে ফিল করতে পারতেছো, যে তোমরা জানতে পারতেছো এখান থেকে কি কি প্রশ্নগুলো আসে এবং সেগুলো সলভ করার ক্রাইটেরিয়া আমি একদম স্মুথ ওয়ে দেখাচ্ছি, স্মুথ সলভ করার ক্রাইটেরিয়া দেখাচ্ছি। এবং ইনশাল্লাহ যখন আমি তোমাকে কেমিস্ট্রি পড়াবো তখন তুমি এগুলো আরো অনেক সুন্দরভাবে সবকিছু পারবা, মানে কোনো আর বিতর্ক নেই। নিচে কোনটি কলয়েড ইমালশন নয়? আচ্ছা, কলয়েড ইমালশন না হচ্ছে দধি, দধি কলয়েড ইমালশন না। তাহলে খেয়াল করে দেখো, এই কলয়েড, কলয়েড, ক্রিস্টালয়েড, ইমালশন, সাসপেনশন, সাসপেনশন, কোয়াগুলেশন, সাসপেনশন, কোয়াগুলেশন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই একটা একটা আসে, একদম প্রতি বছর আসে। তো ওখান থেকে একদম স্পেসিফিক ভাবে আমি পড়াই দিব যে কোনটা কি, শেষ একটা বক্স থেকে কাজ শেষ, আর বাড়তি পড়বো না। একটা বক্স পড়াবো কোনটা কি, কোনটা ইমালশন, কোনটা সাসপেনশন, কোনটা কি কি, সবগুলো একটা বক্স থেকে পড়াবো ইনশাল্লাহ। ওটা দিয়েই তোমার এখান থেকে সবাই বেসিক্যালি হয়ে যাবে। এবং তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি আর আগেও সলভ করেছি প্রশ্ন এই টাইপের, এখনো করাচ্ছি, তার মানে এগুলো বারবার আসে, এগুলো বারবার আসে। ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? সাইট্রিক অ্যাসিড খুবই রিনাউন্ড একটা ফুড প্রিজারভেটিভ, তোমাদের বইয়ে দেখবা অনেকগুলা দ্রব্য সংরক্ষণে সাইট্রিক অ্যাসিড ইউজ করেছে। তো এই বইয়ের মধ্যে চারটা জিনিসের পিএইচ দেওয়া আছে, তার মধ্যে প্রথমটাই সাইট্রিক অ্যাসিড 3.14, সেটা ভেরি ভাইটাল, খুবই ইম্পর্টেন্স দিয়ে তোমাকে পড়তে হবে। আমি পড়াবো, চারটা পেজ মুক্ত করাবো ক্লাসের মধ্যে ইনশাল্লাহ, চারটার মধ্যে এটা একটা, চারটার মধ্যে এটা একটা। সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। ওকে, সো হোপফুলি অ্যান্সার করতে পারবো। আজকের লাস্ট কোয়েশ্চেন এন্ড দিস ইজ দ্য এন্ডিং। খেয়াল করে দেখো লাস্ট কোয়েশ্চেন, দুধের নিচের কোন ডাইস্যাকারাইডটি থাকে? আমরা সবাই জানি দুধের শর্করা মানে ল্যাকটো, ল্যাকটো দিয়ে বুঝবো সবসময় দুধ রিলেটেড সবকিছু। দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ, এই যে দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। দুধের আমিষ হচ্ছে কেসিন, প্রধান আমিষ কেসিন। তো এই হচ্ছে আমাদের আজকের কেমিস্ট্রির বিগত 7 বছরের মেডিকেল প্রশ্ন সলভ এবং একই সাথে অ্যানালাইসিস ক্লাস। যারা ক্লাসটা করেছো তোমরা ইনশাল্লাহ একটা আইডিয়া পেয়েছো, এবং ইনশাল্লাহ এই আইডিয়াটা তোমাকে সামনে পড়াশোনাতে যেটা ব্যাপকভাবে হেল্প করবে। এইটুকু বলেই আমি আমার আজকের ক্লাসটি ইনশাল্লাহ শেষ করছি। তোমাদের সাথে ডিএমসি একাডেমিতে ফ্রি ক্লাসে যুক্ত হয়ে আমারও নিঃসন্দেহে অনেক ভালো লেগেছে। আশা করি তোমরা বেশ ভালো পরিমাণ এখান থেকে কিছু নলেজ নিয়ে যেতে পারছো, এবং ইনশাল্লাহ এটা তোমার ফার্দার এই অ্যাডমিশন পুরো টাইমে ইনশাল্লাহ হেল্প করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটা করেছো লাস্ট সময় পর্যন্ত। যারা পরবর্তীতে ক্লাসটা করবা তারাও তোমরা কমেন্ট সেকশনে জানাই দিও ক্লাসটা কেমন হয়েছে। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের জার্নি আরো অনেক স্মুথ হবে। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।